ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমসিকিউ প্যাটার্নে আমরা ফিজিক্সের 48 থেকে 50টা কোশ্চেন সলভ করব, ঠিক আছে। এবং গত ক্লাসগুলোতে আমরা কি করেছি না, লাইফ সায়েন্সের যে পুরো চ্যাপ্টার আছে, মানে পিএসসি যে এক্সামে যেমন কোশ্চেন আছে সেই অনুযায়ী আমরা পুরো লাইফ সায়েন্সটা শেষ করেছি, ওটা এমসিকিউ প্যাটার্নে করেছি, ঠিক আছে। তো আজকে যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত একক এবং রাশি, দ্বিতীয়ত নিউটনের গতিসূত্র, 3 নম্বর হচ্ছে মহাকর্ষ এবং 4 নম্বর হচ্ছে কঠিন ও তরলের ধর্ম, তাপ ও তাপগতিবিদ্যা। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এমসিকিউ প্যাটার্নে, ঠিক আছে। তো প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে একক এবং রাশি, ঠিক আছে। তো শুরু করার আগে বলে রাখি একক এবং রাশি সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। দেখো, একক কি না, কোনো একটা বস্তু, ধরো তুমি দোকানে যাবে, এবারে দোকানে যে তোমার চালের দরকার বা চিনির দরকার, তুমি যে কি বলবে? তুমি তো বলবে না যে আমাকে 2 চাল দাও, তুমি বলবে 2 কেজি চাল দাও বা 200 গ্রাম চাল দাও, ঠিক আছে। তাহলে কোনো একটা রাশিকে প্রকাশ করতে গেলে কি হয়, আমাদের একটা এককের দরকার হয়, ঠিক আছে। কোনো একটা রাশিকে প্রকাশ করতে গেলে আমাদের এককের দরকার হয়। এখানে রাশিটাকে না, এখানে রাশিটা হচ্ছে তোমার ওই যে ভর, এবং তার একক কি গ্রাম, ঠিক আছে। কোনো একটা রাশিকে প্রকাশ করতে গেলে আমাদের এককের দরকার হয়, সেটা হচ্ছে গ্রাম, বা দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার। তুমি ধরো দোকানে কিছু কিনতে গেলে, কোনো দড়ি বা রশি কিনতে গেলে তুমি কি বলবে, আমাকে 2 মিটার রশি দাও বা 200 সেন্টিমিটার রশি দাও, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে একক, এবং রাশিটা কি সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই যে তোমার একক রয়েছে, এই এককগুলোর মধ্যে কিছু মৌলিক একক আছে, কিছু লব্ধ একক আছে। মৌলিক এককগুলো কি না, মৌলিক এককগুলো হচ্ছে মূল একক, যে এককগুলো থেকে লব্ধ এককগুলি আমাদের বেরিয়ে আসে। এবং রাশি ক প্রকার? রাশি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ কি, যেমন হচ্ছে ধরো ভর, ঠিক আছে। ভর হচ্ছে একটি স্কেলার রাশি। আর ভেক্টর রাশির উদাহরণ কি, বেগ। ভর কেন স্কেলার রাশি না, দেখো ভর, তোমরা ভরের যখন বলছো তখন তোমরা বলছো কি 2 গ্রাম বা 2 কেজি, তাহলে এর কোনো দিক নেই, কোনো ডাইরেকশন নেই। তুমি বলছো না আমাকে উত্তর দিকে 2 গ্রাম চিনি দাও, এরকম বলছো না তুমি। কিন্তু কিন্তু যখনই বেগের কথা বলবে তখন তোমাকে কি বলতে হবে, সে 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পূর্ব দিকে গেল বা উত্তর দিকে গেল, এরকম তোমাকে বলতে হবে বেগের ক্ষেত্রে, দ্রুতির ক্ষেত্রে নয় কিন্তু। তাহলে একক হচ্ছে যে কি না, কোনো একটি রাশিকে প্রকাশ করার একটি প্রক্রিয়া। যেমন ধরো ভরের ক্ষেত্রে হচ্ছে তোমার কিলোগ্রাম বা গ্রাম, দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার বা সেন্টিমিটার, টাইমের ক্ষেত্রে সেকেন্ড, এগুলো হচ্ছে তোমার একক। আর রাশি কোনগুলো, ওই দৈর্ঘ্য, ভর, তারপরে তোমার সময়, ঠিক আছে, এই সমস্ত গুলো হচ্ছে রাশি, ঠিক আছে, বেশ। আর ভেক্টর রাশি কোনগুলো, যার মান এবং দিক দুই আছে, এটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন হচ্ছে বেগ, ভর বেগ, ঠিক আছে, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এবং যার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, ঠিক আছে, যেমন তোমার সময় বলো বা তোমার ভর বলো, এদের কিন্তু কোনো দিক নেই। শক্তি বলো, এদের কোনো দিক নেই, এদের শুধুমাত্র মান আছে। তাহলে একক এবং রাশি সম্পর্কে আমরা মোটামুটি একটা জেনারেল আইডিয়া পেলাম। এবার আমরা এমসিকিউ এ যাব, এবং তারপরে সেই সঙ্গে সঙ্গে আমরা কি আরো পাশাপাশি যেগুলো বলার দরকার, প্রয়োজনীয় জিনিস আমি বলে দেবো, ঠিক আছে। দেখো, প্রথম কোশ্চেন দেখো, এসআই পদ্ধতিতে কতগুলি মূল একক রয়েছে? ওই যে মৌলিক একক বললাম, ঠিক আছে, কি কি মূল একক রয়েছে, কতগুলি কতগুলি রয়েছে? প্রথম কোশ্চেনটার উত্তর দাও। এসআই পদ্ধতিতে, এসআই হচ্ছে কি না, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আমরা কি কি জানি না, একটা এসআই আছে, একটা সিজিএস আছে, একটা এমকেএস আছে, অনেকগুলো আছে। মূলত আমাদের এসআই এবং সিজিএসটাই মনে রাখতে হবে। আর একটা হচ্ছে এফপিএস, ঠিক আছে। তাহলে আমাদের কি কি আছে না, নাম্বার 1 হচ্ছে এসআই। এসআই ছোট ভাই সেটা হচ্ছে সিজিএস। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে এমকেএস। আচ্ছা, অ্যান্সার দিচ্ছ তোমরা এক একটা, ঠিক আছে, অ্যান্সার দাও তোমরা, আমি পাশে লিখে দিচ্ছি। এমকেএস। 4 নাম্বার হচ্ছে কি তোমার এফপিএস, ঠিক আছে। এফপিএসটা হচ্ছে কি ফুট পাউন্ড সেকেন্ড। ফুট, এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। ফুট মানে হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক, আর পাউন্ড মানে হচ্ছে ভরের একক, যেটা আমরা কিলোগ্রাম বা গ্রাম বলি, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক, ঠিক আছে। এটা ব্রিটিশ সিস্টেম, মনে রাখবে, এটা ব্রিটিশ সিস্টেম। আচ্ছা, মূল একক কতগুলো রয়েছে? একজনই ঠিক অ্যান্সার দিলে, সেটা হচ্ছে দিশা, ভেরি গুড। মূল একক রয়েছে আমাদের 7টি, হ্যাঁ।
অনেকে কি অ্যান্সার দিয়েছে, অনেকে এ দিয়েছে 3টি। তারা হয়তো ভাবছে যে আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে সেগুলো হচ্ছে লেন্থ, মাস অ্যান্ড টাইম, মানে দৈর্ঘ্য, ভর এবং সময়, কিন্তু তা নয়। তার সঙ্গে আরো আছে, যেমন ইলেকট্রিক কারেন্ট আছে, তারপরে তোমার টেম্পারেচার আছে যার একক হচ্ছে কেলভিন, তারপরে হচ্ছে কোন একটা সাবস্টেন্স, কোন একটা কতটা পদার্থ আছে সেটাকে প্রকাশ করা হয় মোল দ্বারা, এবং তার সঙ্গে কি ইন্টেন্সিটি বা তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, এইগুলো আছে। এই 7টি মূল একক দিয়ে কিন্তু অন্যান্য এককগুলি প্রকাশ করা হবে। বোঝা গেল? 7টি মূল একক দিয়ে অন্যান্য এককগুলি প্রকাশ করা হবে। এই 7টি মূল এককের সঙ্গে দুটি সাপ্লিমেন্টারি একক রয়েছে। ঠিক আছে, সেগুলো কি কি? দুটি সাপ্লিমেন্টারি একক। তাহলে দুটি সাপ্লিমেন্টারি একক রয়েছে, 7টি মূল এককের সঙ্গে। তোমরা বলতে পারবে কেউ যে দুটি সাপ্লিমেন্টারি একক কি কি? এককের সঙ্গে দুটি 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 বললাম, দুটি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি মেন্টারি একক। কি কি এককগুলো? একটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, মানে তোমার প্লেন অ্যাঙ্গেলের হচ্ছে রেডিয়ান, এবং সলিড অ্যাঙ্গেলের হচ্ছে স্টেডিয়ান। ঠিক আছে, তাহলে হচ্ছে রেডিয়ান, আর একটা হচ্ছে স্টেরিডিয়ান। ঠিক আছে, স্টেরিডিয়ান সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বেশ, তা 7টা মূল একক এবং দুটি সাপ্লিমেন্টারি একক। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল মানে কোণের একক, একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেলের বাংলাটা আমার জানা নেই, তো প্লেন অ্যাঙ্গেলের যেটা হচ্ছে কোণের হচ্ছে রেডিয়ান, এবং সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, বেশ। এবার আমরা চলে যাই দৈর্ঘ্যের একটা একক অ্যাংস্ট্রম। তো 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? দেখো, দৈর্ঘ্যের অনেক একক আছে। যেমন প্রথমে আমরা শুরু করছি কি এসআই পদ্ধতিতে মিটার, সিজিএস এ সেন্টিমিটার, তারপরে তোমার অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, মাইক্রোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এভাবে অনেকগুলো একক রয়েছে। ঠিক আছে, বেশ, হ্যাঁ, সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻10 মিটার। বোঝা গেল? মানে অনেক ক্ষুদ্র, 10⁻10 মিটার। এবারে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, তাহলে 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান কত, কেউ বলতে পারবে? 1 ন্যানোমিটার সমান, আচ্ছা এটা বলো, 1 ন্যানোমিটার সমান কত মিটার? এই কত, হ্যাঁ, কত মিটার? সেটা হচ্ছে কত? 10⁻8, 9 না 10? কেউ একজন বলো, 10⁻8, 9 না 10? 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 9। ভেরি গুড। তাহলে 1 ন্যানোমিটার সমান 9, এবং ন্যানোমিটার দ্বারা কি আমরা মানে তোমার ইয়ে করি, মেজার করি? আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, ঠিক আছে, কোনটার হয়তো তোমার আমাদের যেমন আমাদের যে ভিজিবল আলো, মানে আমরা যেটা দেখতে পাই, ঠিক আছে, সেই আলোটার যেমন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এর রেঞ্জ। ঠিক আছে, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এটাকে যদি অ্যাংস্ট্রমে প্রকাশ করি তাহলে হবে 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম। ওকে, তো তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত? 10 ন্যানোমিটার। মনে রাখবে, 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার। হলো? বেশ, নেক্সট কোশ্চেনে যাই। আলোকবর্ষ নিম্নের কোনটির একক? গতিবেগ, সময়, দূরত্ব মানে লেন্থ, না কোনোটিই নয়? আলোকবর্ষ নিম্নের কোনটির একক? আলোকবর্ষ নিম্নে কোনটির একক? আলোকবর্ষ মানে কি ওটা পরে বলছি, আগে অ্যান্সার দাও সবাই। একজনই অ্যান্সার দিলে, সবাই অ্যান্সার দাও। এটা কিন্তু খুব কমন কোশ্চেন, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, খুব কমন কোশ্চেন।
ঠিক বলেছ, এটা হচ্ছে দূরত্ব বা লেন্থের একক। এটা কি না, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে বা লেন্থটাকে আমরা কি বলছি, 1 আলোকবর্ষ। কিন্তু আলোকবর্ষ কিন্তু মনে রাখবে দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক নয়, দৈর্ঘ্য মাপার আরেকটি বড় একক রয়েছে, সেটি কি? আলোর গতিবেগ কত? ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি বলা ঠিক হবে না, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট। একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে পারসেক। আর এটা কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতিবেগ, এবং আলোর গতিবেগের থেকে বেশি গতিবেগে কেউ কিন্তু যেতে পারে না। এটাই কিন্তু আমাদের মানে বিশ্বে সব থেকে বেশি গতিবেগ। এবং কি না, তোমার আলোই এমন একটা জিনিস যেটা তোমার গতির সঙ্গে চেঞ্জ হয় না, অন্য সব জিনিস চেঞ্জ হয়। কোনো বস্তু যদি আলোর গতিবেগে ছোটাছুটি করে তাহলে তার ভরও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হয়? দেখো, আইনস্টাইনের একটা সূত্র আছে, m=m0√1 - v²/c²। অর্থাৎ এই ভি এর মান যদি সি এর কাছাকাছি হয় তাহলে এম এর মানটা কিন্তু হ্রাস পাবে। এর দ্বারা আমরা বলতে পারি যে কোনো বস্তু যদি আলোর গতিবেগের কাছাকাছি ছোটাছুটি করে তাহলে তার কিন্তু লেন্থটা অনেক কমে যাবে। লেন্থ যখন কমে যাবে তার টাইমও কিন্তু অনেক কমবে। ঠিক আছে, সেই জন্য যেটাকে আমরা টাইম ডাইলেশন বলি। মানে ধরো তোমরা হচ্ছে কি যমজ ভাই বোন, তোমরা আলোর গতিবেগে একটা স্পেসশিপ নিয়ে আলোর গতিবেগে যাত্রা শুরু করলে। এবার আলোর গতিবেগের কাছাকাছি যখন যাবে তখন টাইম সেখানে কি হবে, স্লো হয়ে যাবে, টাইম ডাইলেশন হয়ে যাবে। টাইম যখন স্লো হয়ে যাবে তাহলে যে কাজটা বা যে জিনিসটা এখানে 1 বছর ধরে হচ্ছে তোমার কাছে কি হবে, সেটা খুব মানে তোমার সেটা আরো লেন্থ হয়ে যাবে, মানে 10 বছর ধরে হবে। তাহলে আমরা বলতে পারি যে কেউ যদি যমজ ভাই বোন হয় তাহলে একজন ভাই বা বোন যে পৃথিবীতে আছে তার বয়স দেখা গেল 100 বছর হয়ে গেল, কিন্তু যে ওই আলোর গতিবেগে ঘোরাফেরা করছে স্পেসশিপে চেপে, সে যখন পৃথিবীতে এলো তার বয়স কত দেখলাম আমরা, 15 কি 20 বছর দেখলাম, খুব কম বয়স চেঞ্জ হয়েছে। এটাকে কি বলা হয়, দ্য টুইন প্যারাডক্স। ঠিক আছে, দ্য টুইন প্যারাডক্স আইনস্টাইন এটা কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, তো চেঞ্জ হয়, কিন্তু আমাদের পৃথিবীর রেসপেক্টে এই যে জিনিসগুলো আছে, যে বিশেষ করে ভর, ভর কিন্তু চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। ওকে, বেশ। 4 নম্বর কোশ্চেন দেখো, পরমাণুর ব্যাসার্ধ নিম্নের কোন এককে মাপা হয়? পরমাণুর ব্যাসার্ধ নিম্নের কোন এককে মাপা হয়? আচ্ছা, এখানে দূরত্বের যে এককটা আছে, সর্বোচ্চ একক, সেটা হচ্ছে পারসেক। ঠিক বলেছো সুপর্ণা, ভেরি গুড। দূরত্বের সর্বোচ্চ একক বা সর্বোচ্চ দূরত্ব মাপার একক হচ্ছে কি, পারসেক। 1 পারসেক সমান কত না, 1 পারসেক সমান মনে রাখবে 3.26 লাইট ইয়ার, 3.26 LY মানে লাইট ইয়ার। বেশ। আচ্ছা, চারেকটা দেখি কি কি অ্যান্সার দিলে তোমরা। চারেকটা, রিম্পা সি বলছো, ঠিক আছে। চরণ প্রসাদ ঠিক আছে, হ্যাঁ। তারপরে হ্যাঁ, তো এটা অ্যাংস্ট্রম আর ফার্মির মধ্যে অনেকের গন্ডগোল হয়, কিন্তু মনে রাখবে যদি এক্সাক্ট অ্যাংস্ট্রমে মাপা হবে, কিন্তু অ্যাংস্ট্রমের থেকেও ছোট একক হচ্ছে, সেটা হচ্ছে ফার্মি। ঠিক আছে, অ্যাংস্ট্রমের থেকেও ছোট একক হচ্ছে কত, ফার্মি। তাই এই পরমাণুর ব্যাসার্ধ, যেহেতু পরমাণু খুবই ক্ষুদ্র, তাহলে এর ব্যাসার্ধ ফার্মিতে মাপা হয়। কেন না, 1 ফার্মি সমান হচ্ছে কত, 10⁻⁻15 মিটার। তাহলে পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে কত, 10⁻⁻15 মিটার। তাহলে এটাকে যদি অ্যাংস্ট্রমে মাপতে হতো তাহলে একটা বিরাট লেন্থ হতো, মানে তোমার মাপতেই পারতে না তুমি। কারণ কি, এই যে ফার্মিটা আছে সেটা অ্যাংস্ট্রমের থেকে খুব ক্ষুদ্র। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান আমরা কি বলতে পারি না, এটা ছিল 10⁹, মানে হচ্ছে 10⁶ ফার্মি, প্রায় কাছাকাছি। তাহলে মাপতে পারতে না তুমি। ঠিক আছে, খুব ক্ষুদ্র হতো, মাপা যেত না, সেই কারণে আমরা কি করেছি, এটাই নিয়েছি। বেশ।
আচ্ছা, আর কিছু এককের ব্যাপার? ঠিক ঠিক, হ্যাঁ, আর কিছু নেই। এবার দেখো, নিম্নের কোনটি গ্যাসের চাপ মাপতে ব্যবহার হয়? কোন যন্ত্রটি গ্যাসের চাপ মাপতে ব্যবহৃত হয়? গ্যাসের চাপ মাপতে, গ্যাসের চাপ মাপতে। আচ্ছা, এখানে কিন্তু গ্যাসের চাপ বলেছি, নট বায়ুর চাপ। গ্যাসের চাপ বলেছি, বায়ুর চাপ নয়। গ্যাসের চাপ মাপার জন্য এক্স্যাক্টলি একটা যন্ত্র থাকে, যেটা দেখতে হয় কেমন, এইরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে? এইরকম ধরনের জিনিসটা দেখতে হয়, এরকম ধরনের একটা জিনিস হয়, আর এর ভেতরে থাকে গ্যাসটা। আর এই মাঝে কি থাকে? এর মাঝে থাকে পারদ, ঠিক আছে? এর মাঝে থাকে পারদ, পারদ থাকে, ঠিক আছে? এর মাঝে কি থাকে? পারদ থাকে। এখানে পারদ থাকে, ভেতরে পারদ ভরা থাকে। আর এটা হলো গ্যাসটা। এটাকে কি বলছে? হ্যাঁ, এক দুজন ঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। সেটা হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপতে ব্যবহৃত হয় ম্যানোমিটার। মনে রাখবে, গ্যাসের চাপ মাপতে ব্যবহৃত হয় ম্যানোমিটার। কিভাবে হয় না, দেখো, এই দুটো পয়েন্ট P1 আর P2, মনে রাখবে যে আমরা জলের সমচ্ছশীলতা ধর্ম থেকে জানি যে লিকুইড যদি একই হয়, তাহলে একই তলে তাদের প্রেসার কিন্তু একই হয়, P1 = P2, ঠিক আছে? আর P1 এ যা প্রেসার, এই সমগ্র গ্যাসে কিন্তু একই প্রেসার। তাহলে P1 টার জায়গায় আমরা লিখতে পারি P গ্যাস, এবং P2 এর জায়গায় আমরা কি লিখতে পারি না, P2 এর জায়গায় আমরা লিখবো, এটার হাইট যদি হয় H, তাহলে P2 এর জায়গায় আমরা কি লিখবো? রো জি এইচ, ঠিক আছে? তাহলে এইচ এর মানটা যদি তুমি পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি কি এই সমগ্র গ্যাসটার মান, গ্যাসের প্রেসারটার মান তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? বেশ, এখানে মনে রাখবে যে প্রমাণ যে চাপটা হয়, প্রমাণ চাপ সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং কত সেমি উচ্চতা পারদের? সেটা হচ্ছে 76 সেমি। 76 সেমি পারদের উচ্চতায় বায়ুর যে চাপ সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? বেশ, 6 নম্বরটা দেখো, হার্জ একক দ্বারা কি মাপা হয়? হার্জ একক দ্বারা কি মাপা হয়? হার্জ একক দ্বারা কি মাপা হয়? কি মাপা হয়? ঠিক বলেছো, সেটা হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি মাপা হয়, ফ্রিকোয়েন্সি মাপা হয়। ফ্রিকোয়েন্সি মানে কি না, কোনো একটি তোমার আলোর গতিবেগ, ধরো আলোর গতিবেগ যদি সি হয়, আর তার ফ্রিকোয়েন্সি যদি এন হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে সম্পর্ক হচ্ছে যে আলোর বেগ ইজিক্যাল টু এন ইন্টু ল্যামডা। তাহলে এন ইজিক্যাল টু কি? সি বাই ল্যামডা। মনে রাখবে, আলো যখন, ধরো এটা হচ্ছে জল, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াটার বা জল বা কাঁচ, যা ধরবে ধরো। এবার আলো কি হচ্ছে? আলো যখন এখানে প্রবেশ করছে এই জলটাতে, তখন এর ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। আলোর কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, এর ভেলোসিটি এবং তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হয়। সেই জন্য কিন্তু আলোটা কি হয়, যে পথে আসছিল সেই পথ থেকে একটু প্রতিষ্ঠিত হয়ে বেঁকে যায়, ঠিক আছে? যেটা যখন আলো চ্যাপ্টারটা দেখবো আমরা তখন পড়বো। তাহলে এন ইজিক্যাল টু সি বাই ল্যামডা। ল্যামডার একক কি? ল্যামডার একক তুমি দৈর্ঘ্যের যা একক, ঠিক আছে? সেটা তোমার সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, বা ক্ষুদ্র একক হয় অ্যাংস্ট্রমে হতে পারে। আর ভেলোসিটির একক মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, যা বলবে, ঠিক আছে? সেইভাবে তোমার ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসে, সেটা হচ্ছে হার্জ বা সাইকেল পার সেকেন্ড। মনে রাখবে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন শুধুমাত্র ভেলোসিটি, আলোর বেগ এবং তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা চেঞ্জ হয়, কিন্তু তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। ফ্রিকোয়েন্সির আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এন ইজিক্যাল টু 1/t। তার মানে প্রতি সেকেন্ডে ওই যে তোমার ওয়েভটা আছে বা তরঙ্গটা আছে, সেটা কতবার কাঁপছে, ঠিক আছে? কতবার সে ভাইব্রেট করছে, সেটাই তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? বেশ, তাহলে হার্জ হয়ে গেল, কম্পাঙ্ক বুঝতে পারলে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? বেশ, নেক্সট আমরা 7 নাম্বার কোশ্চেনে যাব। নিম্নের কোনটি একটি ভেক্টর রাশির উদাহরণ? ভেক্টর রাশি কি বললাম? যার মান ও দিক দুই আছে, এবং ভেক্টর রাশির যে যোগ, সেই যোগ বা বিয়োগ প্রক্রিয়া সে মেনে চলে। ভেক্টরের বিয়োগ হয় না, ভেক্টরের যোগই হয়, ঠিক আছে? তো এই যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া মেনে চলে, সেটা হচ্ছে ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশির উদাহরণ।
একজন দুজন তিনজন চারজন অ্যান্সার দিয়েছো। আরো মোটামুটি 5-7 জন রয়েছে, তাদের কাছে অ্যান্সার এক্সপেক্ট করছি। তোমরা এখানে অ্যান্সার দাও, ভুল হোক কোনো ক্ষতি নেই। হ্যাঁ, এখানে যদি ভুল হয় তার মানে জানবে এক্সাম হলে কিন্তু ভুল হওয়ার চান্সটা কমে গেল। বাহ, ঠিক বলেছো সবাই। ভরবেগ হচ্ছে একটি কি রাশি? ভেক্টর রাশি। বাদ বাকি সময়, টেম্পারেচার, শক্তি, এগুলো কিন্তু সব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, অনেক স্কেলার কোয়ান্টিটি আছে, মাথায় রাখবে। যেসব জিনিসের কিন্তু তোমার কোনো দিক নেই, ঠিক আছে, কোনো তোমার দিক নেই, মান আছে, সেগুলো হচ্ছে তোমার স্কেলার রাশি, আর যার মান ও দিক দুই আছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। এখানে তোমরা বলো দ্রুতি বা স্পিড, দ্রুতি বা স্পিড এটা কি রাশি? দ্রুতি বা স্পিড এটা কি রাশি? এটা কিন্তু এক্সামে দেয়। দ্রুতি বা স্পিড কি রাশি? একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন বেরিয়ে আসতে পারে যে ধরো একটা বস্তু আছে, মানে একটা সার্কেল আছে, এই সার্কেলে ধরো একটা বস্তু তোমার ঘুরছে, একটা বস্তু তোমার ঘুরছে। তো এই বস্তুটা ঘুরলে তার ভেলোসিটির দিক এবং তার যে তোমার দ্রুতির দিক কোনটা হবে? কেউ বলতে পারবে? তার ভেলোসিটি এবং দ্রুতির দিক কোনটা হবে? কিংবা আমার কাছে কোশ্চেন যে ভেলোসিটির যে দিকটা, মানে বেগের যে দিক, সেটা কি সার্কেলে বরাবর হবে? মানে বস্তুটা যেই বরাবর যাবে সেই বরাবর হবে, না অন্য কিছু হবে? এই কোশ্চেনটা দেয় কিন্তু, যে কোনো বস্তু কোনো বৃত্তাকার পথে ঘুরলে সেই বস্তুটি তোমার কি, তার যে রৈখিক বেগ, সেই রৈখিক বেগের দিকটা কোন দিক বরাবর হবে? তোমরা এইভাবে কল্পনা করতে পারো, ধরো তুমি নাগরদোলায় আছো। হ্যাঁ, নাগরদোলায় আছো। হ্যাঁ, ঠিক বলেছো, সমকোণেই হবে। তো এটা কি বলতে পারো? স্পর্শক বরাবর। ঠিক আছে, স্পর্শক বরাবর মানে এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে স্পর্শক বরাবর বস্তুটি ছিটকে যাবে। মানে তোমাকে বলি, তুমি ধরো নাগরদোলায় ঘুরছো, কোনো কারণে তোমার ধরো তুমি ছিটকে গেলে, তুমি ছিটকাবে কি বরাবর? তোমার স্পর্শক বরাবর ছিটকে যাবে। কিন্তু তোমার যে দ্রুতি হবে, সেই দ্রুতি কিন্তু তোমার যে স্পিড বললাম, স্পিডটা কিন্তু তোমার ওই যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশন বরাবরই হবে। মানে তুমি যে সার্কেলে ঘুরছো সেই সার্কেলের ডাইরেকশন অনুযায়ী হবে। ঠিক আছে, বেশ। বেশ, 8 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক? তেজস্ক্রিয়তার এসআই একক: কুড়ি, বেকারেল, ডেসিবেল, কোবোল্ট। তিনজন অ্যান্সার দিলে। আর সবাই অ্যান্সার দিচ্ছ কই? অ্যান্সার দাও সবাই। সহজ কোশ্চেন নাকি এটা খুব? বেশ, তেজস্ক্রিয়তার এসআই একক কি? ঠিক বলেছো, যারা অ্যান্সার দিয়েছো রিম্পা, বিপাশা, সুপর্ণা, চয়নপ্রসাদ, ভেরি গুড। এটা হচ্ছে বেকারেল। এবং তেজস্ক্রিয়তার সিজিএস একক কি? এটা হচ্ছে কুড়ি। তেজস্ক্রিয়তা মানে কি? যেমন ধরো ইউরেনিয়াম 235 আছে। হ্যাঁ, এই ইউরেনিয়াম 235 বা 235, এটা কি হচ্ছে? একটা তেজস্ক্রিয় মৌল, এবং তেজস্ক্রিয় মৌলের ধর্ম হলো সে সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত হারে ক্ষয় পায়। মানে তার যে পার্টিকেল গুলো আছে, এই 235 থেকে আস্তে আস্তে কমতে কমতে 234 হবে, 230 হবে, একে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তো এ খুব সহজে তার অ্যাটম গুলোকে, তার যে তোমার অ্যাটম আছে সেগুলোকে লুজ করে। হ্যাঁ, অ্যাটম বলা ভুল হবে, অ্যাটম তো না, ইলেকট্রন গুলোকে লুজ করে করে আসে। ঠিক আছে, তো এই যে লুজ করছে তার, তো একে যদি দাঁড় করিয়ে রেখে দাও, অটোমেটিক লুজ করবে। কিন্তু তুমি যদি বলো একটা লোহা, লোহা কি তার ইলেকট্রন লুজ করছে? না, করছে না। বিশেষ বিক্রিয়ার সময় করবে, যদি তাকে খুব হাই টেম্পারেচারে তুমি ফোটাও। কিন্তু ইউরেনিয়াম 235 কে রেখে দিলেই অটোমেটিক লুজ করবে। তাহলে এই যে পার্টিকেল ইউরেনিয়াম 235, এর যে রেডিও অ্যাক্টিভিটি, এই রেডিও অ্যাক্টিভিটিটা কি না, তার তেজস্ক্রিয়তার এসআই এককে পরিমাপটা হচ্ছে বেকারেল। তার অ্যাটম হারানোর যে যে প্রবণতা, সেটাকে মাপা হয় কিসে? বেকারেলে মাপা হয়। ঠিক আছে, বেশ। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তোমরা বলো যে জাপানে যে দুটো তোমার আমেরিকা যে দুটো নিউক্লিয়ার বোমা ফেলেছিল, তাদের নাম কি ছিল? তাদের সাংকেতিক নাম কি ছিল? জাপানে
যে দুটো বোমা ফেলেছিল তাদের নাম কি ছিল? এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে স্ট্যাটিক জিকে হিসেবে। জাপানে যে দুটি অ্যাটম বোমই লিখি, অ্যাটম বম ফেলা হয়েছিল তাদের নাম, আক্ষরিক নাম কি কেউ বলতে পারবে? ফেলা হয়েছিল তাদের নাম কি ছিল? তাদের নাম ছিল লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান। লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান। কি নাম? লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমরা উত্তর বলো। 1974 সালে ভারত পোখরানে যে তোমার পরমাণু যেটা ইয়ে করেছিল, কত সালে করেছিল? 1974 নাকি? পোখরানে যেটা করেছিল সেটাকে কি নাম দেওয়া হয়েছিল? ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল যেটা, সেটার নাম কি ছিল? কে বলতে পারবে? যে পরমাণু পরীক্ষাটা করেছিল তার নাম কি ছিল? তার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা। এই জিনিসগুলো কিন্তু স্ট্যাটিক জিকেতে তোমাদের আসতে পারে। বেশ, নেক্সট দেখো, কোন বস্তুকে কত ডিগ্রি কোণে ছুড়লে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে? সর্বোচ্চ দূরত্ব। দেখো, নীরজ চোপড়া আমাদের জ্যাভলিনে অলিম্পিকে গোল্ড এনেছিলেন। এই যারা জ্যাভলিন থ্রো করে তারা, বা বর্ষা থ্রো করে, তারা কত ডিগ্রি কোণে ছোড়ে যে তোমার কি হয় ম্যাক্সিমাম দূরে পৌঁছায় জ্যাভলিনটা? ঠিক আছে, মানে ধরো এইরকম আছে একটা ভূমি, সেখানে ধরো বস্তুটাকে এইভাবে ছোড়া হয়, এটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন বা প্লাস। এবার তার সঙ্গে এই স্পর্শক বরাবর যে অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি হতে হবে? কত ডিগ্রি হতে হবে সেটা, যে ম্যাক্সিমাম দূরত্ব যাবে? একটা ফর্মুলা আছে, লিখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। ম্যাক্সিমাম দূরত্ব এইচ ইজিক্যাল টু হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। মানে ম্যাক্সিমাম দূরত্বটা এইচ নয়, এটা রেঞ্জ হবে। ঠিক আছে, এটা রেঞ্জ হবে, আর হবে। তো আর ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি। ওকে, তাহলে আমরা বলতে পারি আর ভেরিজাস সাইন 2 থিটা। এবার এখান থেকেই দেখো থিটার মান কত হলে আর ম্যাক্সিমাম হবে? থিটার মান কত হলে আর ম্যাক্সিমাম হবে? এবার তোমরা দেখে বলো, একজন, দুজন, তিনজন, মাত্র চারজন অ্যান্সার দিয়েছে নাকি? থিটার মান কত হলে? দেখো, থিটার মান যদি 45 হয় তাহলে সাইন 2 থিটা মানে কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। সাইন 2 থিটা তোমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার ম্যাক্সিমাম 245। যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা জিনিসটা বুঝতে পারবে, সাইন 90 মান হয় 1, আর এটা 1 হলেই ম্যাক্সিমাম। সাইনের যেহেতু ম্যাক্সিমাম মান কত? 0, এই 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, মিনিমাম 0, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 1 হলে 8টা ম্যাক্সিমাম হবে। তার মানে এখানে যদি 45 ডিগ্রি বসাই তাহলে কিন্তু আমরা রেঞ্জটা ম্যাক্সিমাম পাচ্ছি। তাহলে অ্যান্সার হবে কি? কোন বস্তুকে 45 ডিগ্রি কোণে ছুড়লে সেটা হবে তোমার ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত উঠবে। ঠিক আছে, বেশ। এরপর দেখো, বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর ক্ষেত্রে নিম্নের কোনটি ধ্রুবক থাকে? বৃত্তাকার পথে, এটা একটা বৃত্তাকার পথ। ঠিক আছে, এই পথে একটা বস্তু তোমার কি করছে? ঘুরছে, এইভাবে ঘুরছে, ঘুরছে। তাহলে এর কোনটি ধ্রুবক থাকে? কোন জিনিসটা ধ্রুবক থাকে? কেউ বলতে পারবে? এনিবডি গেস করো। আর কেউ? একজন অ্যান্সার দিলে, আর কেউ? আর কেউ? কেউ বলতে পারবে? দেখো, আমি কি বললাম আগেরটাতে?
যে বস্তুর বেগ সবসময় চেঞ্জ হয়। কিভাবে হয় দেখো, বস্তুর বেগটা সবসময় চেঞ্জ হবে। এই যদি বৃত্তাকার পথ হয় তাহলে একবার যখন বস্তুটা এইখানে থাকবে তার বেগ হবে এই বরাবর, ঠিক আছে, এইদিকে ভি এর ডাইরেকশন। আবার যখন বস্তুটা এইখানে আসবে তখন তার হয়ে যাবে এইদিকে ডাইরেকশন। আবার যখন বস্তুটা এইখানে আসবে এইখানটাতে তখন তার বেগের ডাইরেকশন এইদিকে। আবার বস্তুটা এইখানে আসবে তখন তার বেগের ডাইরেকশন এইদিকে। তাহলে দেখছি আমরা বেগের ডাইরেকশন কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। আর বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এর ডাইরেকশন চেঞ্জ মানে কি বেগটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে বেগ কিন্তু তোমার কি হবে, ধ্রুবক থাকবে না। বেগ যেহেতু ধ্রুবক থাকবে না, তাহলে বস্তুটির গতিশক্তিও ধ্রুবক থাকছে না, আর অতিক্রান্ত দূরত্ব তো থাকছেই না। থাকছে কি বস্তুটির ত্বরণ। এবার কোন ত্বরণ, না বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন ওর কি ত্বরণ থাকে, একটা ত্বরণ থাকে কৌণিক ত্বরণ, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, যার মান হচ্ছে কত, যদি আমরা এ লিখি তাহলে সেটা হবে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, যেহেতু এখানে আর ধ্রুবক, এম ধ্রুবক এবং ওমেগা ইজিক্যাল টু কি জানি, ওমেগা ইজিক্যাল টু আমরা জানি তোমার 2πn, মানে হচ্ছে এম ইন্টু 2πn তার হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখো 2π ও ধ্রুবক, ফ্রিকোয়েন্সি আমরা জানি বস্তুটা ধ্রুবক হবে, তাহলে এখানে কি টোটাল যে রাশিটা আছে ত্বরণটা সেটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে বস্তুটির ত্বরণ সবসময় ধ্রুবক হয়। এবং বস্তুটির ত্বরণ কোন দিকে ডাইরেকশন হয়, বস্তুটির ত্বরণ হয় বস্তুটির যে তোমার এক্সিস থাকে, ঠিক আছে, এক্সিস মানে কি, এই ধরো একটা সার্কেল, তার মাঝ বরাবর যে লাইনটা আমরা টানবো, ঠিক আছে, তার মাঝ বরাবর একটা লাইন যদি টানি আমরা, সার্কেলটার কেন্দ্রকে ছেদ করে যে লাইনটা যাবে সেটা হচ্ছে তার এক্সিস। ওই এক্সিসের দিকেই তার ডাইরেকশন হয়, ওই এক্সেলারেশনের ডাইরেকশন। এবং তার সঙ্গে কি হয় না, তার যে বেগটা আছে কৌণিক বেগ, তারও ডাইরেকশন কিন্তু ওই বরাবরই হয়। ঠিক আছে, বেশ, এটা টাফ কোশ্চেন হয়ে গেল একটু, নেক্সটটা সহজ হবে। বেশ, নিম্নের বলগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে। নিম্নের বলগুলির মধ্যে কোনটি বেশি শক্তিশালী? কোনটি শক্তিশালী? দেখো আমাদের এই বিশ্বে মোটামুটি 4টে মৌলিক বল আছে। একটা হচ্ছে কি মহাকর্ষ বল, একটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল, অন্যটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার ফোর্স আর একটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স। তো আমি দুভাগ দিইনি এখানে, কোশ্চেনটা টাফ হবে। তো এখানে মনে রাখবে যে নিউক্লিয়ার যে ফোর্স আছে সেটা হচ্ছে সব থেকে বেশি, নিউক্লিয় বলের মান সব থেকে বেশি। যদি বেশি না হতো তাহলে আমরা অ্যাটম বোমাকে তো ভয় করি কেন, ওটাই সব থেকে বেশি, ওই বলটার মান, নিউক্লিয় বলের মান। এবং তার যে তোমার রেঞ্জ হয় খুব শর্ট, খুব দূরত্ব কম কিন্তু তার রেঞ্জটা বেশি। আর মহাকর্ষ বল হচ্ছে এই বলগুলোর মধ্যে সব থেকে উইক হচ্ছে মহাকর্ষীয় বল। মনে রাখবে মহাকর্ষ বলের মান যদি 1 হয় তাহলে তোমার কি হবে না, ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স থাকবে, এই মহাকর্ষ বলের মান 1 মানে অভিকর্ষ বলও কিন্তু 1। আর তড়িৎচুম্বকীয় বলের মান কত, এই মহাকর্ষ বলের 10⁻36 গুণ, 36। আর নিউক্লিয় বলের মান 10⁻38 গুণ। ঠিক আছে, নিউক্লিয় বলের মান 10⁻38 গুণ। আর মহাকর্ষ বলের রেঞ্জ কত, অসীম, মানে অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে, অসীম দূরত্ব। মানে সূর্যের সঙ্গে আমরা রয়েছি কেন, মহাকর্ষ বলের জন্য রয়েছি। হ্যাঁ, আবার আমাদের সোলার সিস্টেম যেটা রয়েছে সেটা কিভাবে রয়েছে, আমাদের যে গ্যালাক্সি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কি করছে, আমাদের তোমার ধরে রেখেছে আমাদের সোলার সিস্টেমটাকে। ঠিক আছে, তো অসীম দূরত্ব পর্যন্ত এটা কাজ করে। আর নিউক্লিয় বল খুব কম দূরত্ব, সব থেকে কম দূরত্ব হচ্ছে নিউক্লিয় বল। বেশ, আচ্ছা, মহাকর্ষ বলের যে সূত্রটা আছে সেটা কে দিয়েছিলেন, কোন বিজ্ঞানী, কে বলতে পারবে মহাকর্ষ বলের সূত্রটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? যে মহাকর্ষ বল কি, এটা প্রথম কনসেপ্ট কোন বিজ্ঞানী দেন? মহাকর্ষ বল যে কি, এই যে কনসেপ্টটা, এটা প্রথম কোন বিজ্ঞানী দেন? মহাকর্ষ বল বলছি আমরা, আমরা বলছি না যে তোমার কোনো বস্তুকে জলের মধ্যে যদি রাখো তুমি, তো বস্তুটা কতটা ভাসবে। জাহাজের ক্ষেত্রে কি হয়, যে জাহাজ জলে ভাসে, আর কি হয়, ছোট একটা লোহার টুকরো ডুবে যায়। এটা কার প্রিন্সিপাল, আর্কিমিডিসের নীতি। হ্যাঁ, সেটা তরলের ধর্মে চলে গেল। কিন্তু মহাকর্ষ বলটা কে দিয়েছিলেন, হ্যাঁ নিউটন। এটা দিয়েছিলেন নিউটন, মহাকর্ষ অভিকর্ষ বলের ব্যাপারটা দিয়েছিলেন নিউটন।
ঠিক আছে। মহাকর্ষ বল সবারই ক্ষেত্রে লাগে, আর অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে। ঠিক আছে, বেশ। মহাকর্ষ বলের মানটা কত? এফ ইজিক্যাল টু হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। m1 m2 মানে কি? এখানে ধরো একটা বস্তু m1 যার ভর, এখানে আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে m2, এদের মধ্যে যদি দূরত্ব r হয়, তাহলে তা কি বল, তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা কত মান? সেটা হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, যার মান সব জায়গায় একই। বোঝা গেল? তাহলে দূরত্ব বৃদ্ধির সঙ্গে মনে রাখবে, দূরত্ব বৃদ্ধির সঙ্গে মহাকর্ষ বল হ্রাস পায়। কারণ কি? এফ ভেরিয়াস 1/r²। তাহলে অবভিয়াসলি তোমার ধরো কোথাও একটা বল হচ্ছে কত, আমি ধরলাম এফ এর মান, এফ ভেরিয়াস কত, এখানে ধরো আর ইজিক্যাল টু 2 মিটার, তা 2 মিটার মানে কত? 4 হয়ে গেল, 1/4। তাহলে এফ এর সঙ্গে 1/4, মানে বুঝতে পারছো? আবার ধরো আমি আর ধরলাম, বাড়িয়ে দিলাম, সেটা আমি 3 করে দিলাম, তাহলে হয়ে গেল 1/9। 3² মানে 1/9। তাহলে 1/9 বেশি না 1/4 বেশি? অবভিয়াসলি 1/4 বেশি, মানে দূরত্ব বাড়লে কি হচ্ছে, আমার বলটার মান কিন্তু কমছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, কারণ এই কোশ্চেনে শুধুমাত্র এটা দেবে না, দিতে পারে যে দূরত্বের সঙ্গে মহাকর্ষ বল কিভাবে ভ্যারি করে, বা দূরত্ব বাড়লে মহাকর্ষ বল কি হয়, এটাও কিন্তু কোশ্চেনে দিতে পারে। দূরত্ব বাড়লে মহাকর্ষীয় বল কমে। বেশ, এবার দেখো 12 নম্বর কোশ্চেন, নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? জাড্ডের সূত্র বলা হয়, নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? জাড্ড মানে কি? এক কথায় জড়তা। এই যে তুমি ধরো বসে আছো, বসে বসে ক্লাসটা দেখছো, তোমাকে যদি পিছন থেকে এসে কেউ একটা খাট করে মাথায় মারে, ঠিক আছে, তা তোমার কি হবে? তোমার যে জড়তা আছে সেটা ভেঙে যাবে। তুমি কিসে ছিলে? তুমি ছিলে স্থির অবস্থায়, তুমি গতিশীল হবে, তাহলে তোমার জাড্ডের পরিবর্তন হবে। এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা কোথা থেকে পাই? সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র কি বলছে? যে বাইরে থেকে যদি বল না দিই, মানে তোমাকে যদি কেউ এসে ধাক্কা না দেয়, তাহলে তুমি ওইভাবেই দাঁড়িয়ে বসে থাকবে, ঠিক আছে, বা দাঁড়িয়ে থাকবে। আর যদি তুমি গতিশীল থাকো, তোমাকে আটকানোর জন্য কি বাইরে থেকে একটা বস্তু দরকার, সেটা কি? বল। ঠিক আছে, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, আর চলমান বস্তু সর্বদাই কিন্তু চলতে থাকবে। কন্ডিশন কি? সেখানে কোনো রকম বায়ুর বাধা থাকবে না, কোনো রকম ঘর্ষণ বল থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে বলের যে প্রাথমিক ধারণা, অনেক জায়গায় কনফিউশন আছে, সেটা আমরা প্রথমে পাই নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে, আর দ্বিতীয় গতিসূত্র থেকে কি বলের যে তোমার ম্যাথমেটিক্যাল ফর্ম, সেটা আমরা পাই। তাহলে প্রথম হলো কি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে তুমি যেমন বসে আছো তেমনি থাকবে। ঠিক আছে, আর দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? যে বল যেটা আছে সেটা ভর বেগের পরিবর্তনের সমানুপাতি। তার মানে এফ ইজিক্যাল টু কি হচ্ছে এম v2 মাইনাস v1 বাই টি। মানে v2 মাইনাস v1 বাই টি কে আমরা লিখতে পারি কি এ হচ্ছে কি এক্সেলারেশন। ঠিক আছে, তাহলে বল একটি ভেক্টর রাশি না স্কেলার রাশি? কি বলো তো দেখি, বল একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা বলো। এ হচ্ছে কি, এ সমান ত্বরণ। বল হচ্ছে ভেক্টর রাশি, কারণ এই মাথায় ভেক্টর চিহ্ন দিলাম, মানে কি ত্বরণের যেহেতু একটি ডাইরেকশন আছে, এফ এরও একটা দিক আছে। ঠিক আছে, আর v2 মাইনাস v1টা বুঝিয়ে বলি। ধরো তুমি প্রথমে যাচ্ছিলে কত, 5 কিলোমিটার বেগে, তারপরে তোমার বেগ হয়ে গেল 10 কিলোমিটার, মানে তোমার বেগের পরিবর্তন কত হলো? তোমার বেগের পরিবর্তন হলো 5/t, মানে সেটা তোমার হলো এক্সেলারেশন হলো। ঠিক আছে, মানে ত্বরণ হলো, তুমি ত্বরান্বিত হলো। কোনো কাজকে আমরা কি বলি? ত্বরান্বিত করাকে মানে কি বলি? কাজটাকে আরো দ্রুত করা। ঠিক আছে, বেশ, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। বস্তুর বল বস্তুর ভর বেগের পরিবর্তনের সমানুপাতিক, ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে v2 মাইনাস v1 বাই টি, এটা পরিবর্তন। বেশ, নিম্নের কোন সংরক্ষণ সূত্র থেকে উপরের আচ্ছা রকেটের কার্যনীতি নির্ভর করে? কোন সংরক্ষণ সূত্রে রকেটের কার্যনীতি নির্ভর করে? কোনটা? ঠিক বলেছে সবাই, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটা কি? m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ঠিক আছে, তো অত কিছু লেখার দরকার নেই তোমার। ধরো কোনো একটা বস্তু প্রথমে যদি এম গতিবেগে যে যাচ্ছে, এই ইউ গতিবেগে যাচ্ছিল,
তাহলে তারপরে বেগ যদি চেঞ্জ হয় ভি, তাহলে প্রথমে mu ইজ ইকুয়াল টু mv, এটাই হচ্ছে তোমার কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, মানে প্রথমে যা তোমার ভরবেগ হবে, শেষেও তোমার ভরবেগ যে কিভাবে পরিবর্তন হবে সেটা এখানে বলেছে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো 14 নম্বর, রক্ত পরীক্ষার ক্ষেত্রে রক্তের কণাগুলি নিম্নের কোন বলকে কাজে লাগিয়ে আলাদা করা হয়? অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, ঘর্ষণ বল না মহাকর্ষ বল? দেখো রক্তের কণাগুলি কি, রক্তের কণাগুলিকে আলাদা করে ছিটকে পড়তে হবে বাইরে। ঠিক আছে, রক্ত কি করবে না, রক্তটাকে একটা পাত্রে রেখে, এরকম একটা পাত্রে রেখে সেই পাত্রটাকে কি করবে, খুব জোরে ঘোরাবে। ঠিক আছে, খুব জোরে ঘোরাবে, এবং ঘোরালে কি হবে না, রক্ত থেকে তোমার এগুলো আলাদা হয়ে যাবে। এখানে কি কনসেপ্ট লাগছে তোমাকে একটা বলি, যখন দেখবে তুমি কোন একটা ধরো রাস্তা বাঁক নিচ্ছ, ঠিক আছে, রাস্তা বাঁক নিচ্ছ, ধরো একটা রাস্তা আছে, এরকম একটা রাস্তা, এই রাস্তায় ধরো তুমি বাঁক নিচ্ছ, তুমি দেখবে বাঁকের সময় তুমি একটু এই দিকে হেলে পড়বে, মানে যেদিকে বাঁকটা যাচ্ছে তার অপোজিট দিকে হেলে যাবে। কল্পনা করো, চোখ বুঝে কল্পনা করো, চোখ বুঝে, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে না, তুমি যেদিকে বাঁক নিচ্ছ তার বিপরীত দিকে হেলে যাচ্ছে, মানে যেদিকে তুমি সার্কেলটাকে কমপ্লিট করছো তার বিপরীত দিকে তুমি হেলে যাচ্ছ, মানে কি হচ্ছে, কেন্দ্র থেকে বাইরে যাচ্ছ, মানে হচ্ছে অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কি না, তার সাহায্যে কণাগুলোকে আলাদা করছে। মানে তুমি ধরো, তুমি যদি গাড়িটা ভালো করে না ধরো, তাহলে তুমি ছিটকে বাইরে পড়বে। ঠিক আছে, তুমি ছিটকে বাইরে পড়ে যাবে। বেশ, এটা হচ্ছে অপকেন্দ্র বল। হ্যাঁ, অপকেন্দ্র বল। আর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। তার মান কত, সেটা হচ্ছে আগেই লিখলাম এম ওমেগা স্কোয়ার আর, বা লিখতে পারো এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার বাই বা এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে তার মান। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, কোন বিক্রেতা 1 কেজি ওজনের চিনি কোন অঞ্চলে বিক্রি করলে তার বেশি লাভ হবে? এটা ম্যাথের নয় কিন্তু, একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছি, একটু ভাবনা চিন্তা করো, তাহলে তোমরা পেরে যাবে কোশ্চেনটা করতে। ঠিক আছে, একটু ভাবো, ইজিলি পারবে। একটা হিন্ট দিচ্ছি, যেখানে তোমার অভিকর্ষ বলের মান বেশি, সবচেয়ে বেশি, সেখানে বিক্রি করলে কিন্তু বেশি লাভ হবে। এবার তোমরা বলো, যেখানে অভিকর্ষ বলের মান সব থেকে বেশি, সেখানেই কিন্তু বেশি লাভ হবে। কেন বেশি লাভ হবে? এই কারণেই বেশি লাভ হবে, ধরো কোনো আমাদের ধরো এখানে আমরা ওজন করলাম, বস্তুটার ওজন হলো 1 কেজি। ঠিক আছে, 1 কেজি। এবারে সেই 1 কেজি বস্তুকেই, বা 1 কেজি বললে তোমরা বুঝতে পারবে না, ধরো কোনো বস্তু আছে তার ওজন হচ্ছে 900 গ্রাম, নিয়ে সেই বস্তুটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? আচ্ছা, অ্যান্সারটাকে বলে দিই তাহলে সুবিধা হবে। 15টা যারা বি বলছো তারা একদম ঠিক বলেছো, মেরু অঞ্চল। কনসেপ্টটা দেখো, ধরো তোমরা যেখানে আছো বা আমি যেখানে আছি, সেখানে কোনো একটা বস্তুর ওজন হচ্ছে 900 গ্রাম। এবার সেই বস্তুটাকে আমি মেরু অঞ্চলে নিয়ে যাচ্ছি, তাহলে তার ওজন হয়ে গেল কত, 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে তোমার কাছে আছে 900 গ্রাম, ওজন হয়ে যাচ্ছে 100 গ্রাম, লাভ কত? লাভ হচ্ছে তোমার 100 গ্রাম, কতর মধ্যে, 900-র মধ্যে, ইন্টু কত, 100। তাহলে তোমার লাভ হয়ে গেল কত, 100/9। এটা সেই অসৎ বিক্রেতার যে কোশ্চেনটা আছে ওটার মতো হয়ে গেল না, যে অসৎ যে ইয়ে হয়, বিক্রেতা হয়, তারা কি করে, অসৎ ব্যবসায়ী 900 গ্রামের জিনিসকে 1000 গ্রামে বিক্রি করে দেয়, সেরকম ব্যাপারটা হয়ে গেল। তো এখানে কিন্তু কি হয়, যে মেরু অঞ্চলে যে ওজনটা হয় সেটা কিন্তু বেশি হয়ে যায়। আর নিরক্ষীয় অঞ্চলে তোমার লস হয়ে যাবে। বুঝতে পারলে? কারণ কি, সেখানে অভিকর্ষজ ত্বরণের মানটা কম। অভিকর্ষজ ত্বরণকে আমরা যদি জি লিখি কোন একটা জায়গায়, তাহলে সেটা হ্রাস কিভাবে হয়, জি মাইনাস রেডিয়াস পৃথিবীর, এবং তার সঙ্গে ওমেগা স্কোয়ার, মানে বস্তুর পৃথিবী যেটা ঘুরছে, এবং কস স্কোয়ার থিটা। এবার কল্পনা করো মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে থিটা হয় 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে জি ইজ ইকুয়াল টু জি হয়ে যায়, মানে জি এর এই জি এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, বোঝা গেল? আর নিরক্ষীয় অঞ্চলে কি হবে, জি ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, মানে কিছুটা হ্রাস পাবে। ঠিক আছে, মানে নিরক্ষীয় অঞ্চলে কিছুটা হ্রাস হবে। নিরক্ষীয় অঞ্চলে মানে কি,
না ইকুয়েটার, ইকুয়েটার আর এটা হচ্ছে পোল, এটাই কনসেপ্ট। ক্লিয়ার হলো? জি ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস, তোমার কস স্কয়ার থিটা। এবার থিটার মান যেহেতু পৃথিবীর যে পোল আছে মানে মেরু আছে সেখানে 0 হয়, সেহেতু ম্যাক্সিমাম গ্র্যাভিটি, এবং ম্যাক্সিমাম গ্র্যাভিটি হলে ম্যাক্সিমাম ওজন। ঠিক আছে, আমি এখানে ওজনের কথা বলেছি, ভর কিন্তু সব জায়গায় সমান হবে। যদি ভর বলতে তাহলে সমান হতো, কিন্তু ওজন যেহেতু বলেছে সেহেতু মেরুতে সব থেকে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম, তাহলে লাভ কোথায় বেশি হবে? মেরু অঞ্চলেই হবে। বেশ, নেক্সট দেখো, অবাধে পতনশীল কোন বস্তুর ক্ষেত্রে নিম্নের কোনটি বৃদ্ধি পায়? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে নিম্নের কোনটি বৃদ্ধি পায়? এটা খুব ভালো কনসেপ্টের ইয়ে, নিম্নের কোনটি বৃদ্ধি পায়। এখানে ছবিটা এঁকে দিচ্ছি আমি, তাহলে বুঝতে পারবে। এই ধরো একটা বস্তু পড়ছে, এখান থেকে পড়তে আরম্ভ করলো, পড়ে পড়ে বস্তুটা এখানে এলো। ঠিক আছে, এই সম্পূর্ণ হাইটটা হচ্ছে, আমি ধরলাম এইচ হাইট। ঠিক আছে, এইচ হাইট। আর বস্তুটা পড়ছে কত বেগে? ভি বেগে পড়ছে। বস্তুটা পড়ছে কত? সেটা হচ্ছে, না, বস্তুটার এখানে বেগ হলো ভি, এখানে বেগ হলো ভি, এখানে বেগ হয়ে গেল ভি। বেশ, অ্যান্সার কি দিয়েছো দেখি? অ্যান্সার দিয়েছো, আচ্ছা কয়েকজন মাত্র অ্যান্সার দিচ্ছ, 16টা। বি বলছো অনেকে, মোট শক্তি বৃদ্ধি পায়। দেখো মোট শক্তি কেন বৃদ্ধি পায় না সেটা বলছি, আগে সঠিক অ্যান্সারটা খুঁজি। কেউ যদি দিয়েছো সঠিক অ্যান্সার, হ্যাঁ সুপর্ণা ঠিক দিয়েছো, দিশা ঠিক দিয়েছো, রিম্পা ঠিক দিয়েছো। সেটা হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলি। দেখো, কোন বস্তুকে তোমরা সিম্পল একটা কল্পনা করো, সিম্পল জিনিস কল্পনা করো। ধরো তুমি 10তলা বিল্ডিং থেকে লাফ মারলে, তোমার বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। যখন তুমি অপেক্ষা মানে একতলা বিল্ডিং থেকে লাফ মারবে, ধরো একটা একতলা বাড়ি আছে, সেখান থেকে লাফ মারলে, আর একটা 10তলা বাড়ি আছে, তাহলে 10তলা বাড়ি থেকে লাফ মারলে কিন্তু বেশি লাগবে এবং তুমি তোমার হাড়গোড়া খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না বলি, না যত হাইট বাড়বে, যত উচ্চতা বাড়বে, তত তোমার গতি, তোমার স্থিতিশক্তি বাড়বে, mgh বাড়বে। মানে যত হাইট তত তোমার স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে বস্তুটাকে যখন ছাড়া হবে, স্থির আছে এখানে, সে কত স্থিতিশক্তি নিয়ে আছে? সে mgh নিয়ে আছে। এবার ধরো যত তুমি নিচে নামছো, প্রথমে ছিল তোমার 10তলা, তুমি 9তলায় এলে, তোমার এইচ আরো কমে গেল, মানে তোমার স্থিতিশক্তি কমছে। কিন্তু স্থিতিশক্তি কমলে তোমার গতিশক্তি কিন্তু বাড়বে। দেখো, যত উপর থেকে নিচে নামি, কল্পনা করো, তত তোমার কি হবে? গতিশক্তি ধীরে ধীরে বাড়বে। তাহলে উপর থেকে নিচে নামলে তোমার স্থিতিশক্তি ধীরে ধীরে কমবে আর গতিশক্তি ধীরে ধীরে বাড়বে। কিন্তু এই যে স্থিতিশক্তি এবং গতিশক্তি, এদের যে যোগফলটা আছে, এটা সবসময় ধ্রুবক থাকবে। মানে মোট শক্তি বা মেকানিক্যাল এনার্জি সবসময় ধ্রুবক। ঠিক আছে, তাহলে mgh প্লাস হাফ mv স্কোয়ার, এরা কি হয়? একে অপরকে ব্যালেন্স করে। উপর থেকে নিচে নামলে mgh কমতে থাকে এবং হাফ mv স্কোয়ার বাড়তে থাকে, মানে গতিশক্তি বাড়তে থাকে, ফলে ব্যালেন্স হয়ে যায়। এবং তার ফলে কি বলতে পারি আমরা? এটা হচ্ছে ধ্রুবক। কে ধ্রুবক? না তোমার টোটাল মেকানিক্যাল এনার্জি ধ্রুবক, কিন্তু গতিশক্তি বাড়ছে। তাহলে তোমরা সাধারণ বুদ্ধি লাগিয়ে বলো যে তুমি যদি নিচের থেকে উপরে ওঠো, তাহলে তোমার গতিশক্তি বাড়বে না স্থিতিশক্তি বাড়বে? নিচের থেকে উপরে উঠলে কি হবে? নিচের থেকে উপরে উঠলে গতিশক্তি বাড়বে না স্থিতিশক্তি বাড়বে? কাইনেটিক এনার্জি বাড়বে না পোটেনশিয়াল এনার্জি বাড়বে? পি বাড়বে না তোমার কে বাড়বে? পি ফর পোটেনশিয়াল এনার্জি, কে ফর কাইনেটিক এনার্জি, কোনটা বাড়বে? একদম ঠিক, স্থিতিশক্তি বাড়বে। উপর থেকে আমি কি বলছি, সাধারণ তোমাদের আইডিয়া লাগা, 10তলা বিল্ডিং থেকে লাফ মারলে, 10তলা বিল্ডিং যখন তুমি আছো ওই উচ্চতায়, তখন তুমি কিছু একটা পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি নিয়ে আছো। যখন তুমি 10তলা বিল্ডিং এ দাঁড়িয়ে আছো, তোমার বেগ কিন্তু শূন্য, তার মানে তোমার গতিশক্তি শূন্য এবং স্থিতিশক্তি ম্যাক্সিমাম। এবার যখন পড়তে আরম্ভ করলে তখন কি হলো? তোমার গতিশক্তি বাড়লো, এবং যখন মাটিতে এলে তোমার কি হলো? ওই যে গতিশক্তি তখন ম্যাক্সিমাম হয়ে গেল, এবং এই গতিশক্তির কারণে কি হলো? ওই গতিশক্তি কিন্তু তোমার লাইফটাকে কেড়ে নিল। মানে তুমি, তোমার মাথা একদিকে হয়ে গেল, তোমার পা একদিকে হয়ে গেল, এবং বিশাল সাউন্ড করলে কি সাউন্ড এনার্জি গেল। ঠিক আছে, আওয়াজ উঠবে একটা বিরাট, যে একজন মানুষ পড়লো 10তলা বিল্ডিং থেকে। তো বুঝতে পারছি যে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কি হয়? স্থিতিশক্তি বাড়ে এবং গতিশক্তি কমে। একটা সাধারণ সিম্পল জিনিস বলি তোমাকে, তোমাদের ঘরে ধরো অনেকের জলের পাম্প আছে। এবারে জল কি হয়, যত তোমার উঁচুতে তোমার ইয়ে থাকবে, ট্যাঙ্কি থাকবে, তত বেশি কি হবে? ওই যে মেশিনটা আছে তাকে বেশি কাজ করতে হবে।
কারণ কি বেশি স্থিতিশক্তি আছে লাগবে তার জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি বুঝতে পারো জিনিসটা। বেশ, নেক্সট দেখো, নিম্নের কে গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলি দিয়েছিলেন? গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলি দিয়েছিলেন। নিম্নের কে গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলি দেন? ওই যে প্রতিটি গ্রহ একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে ঘুরছে, ঠিক আছে, এটা। এবং এই যে গ্রহণে ঘোরার যে সময়কাল, সেটা তার যে তোমার ব্যাসার্ধ আছে, মানে সেমি মেজর অ্যাক্সিসের যে ব্যাসার্ধ এটা আছে তার সমান। এটা কে দিয়েছিলেন? গেস করো সবাই। এটা দিয়েছিলেন কে? কেপলার, ঠিক আছে। কেপলার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে টি স্কোয়ার ভেরিজাস এ কিউ। টি হচ্ছে কি যে সময়ে ঘুরছে, টাইম পিরিয়ড, ঠিক আছে। আর এ হচ্ছে কি ব্যাসার্ধ, মনে রাখো এ হচ্ছে ব্যাসার্ধ। টি স্কোয়ার ভেরিজাস এ কিউ। বেশ, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, কোন সরল দোলককে চাঁদে নিয়ে গেলে দোলকটি কি হবে? √6 গুণ ফাস্ট হয়ে যাবে, √6 গুণ স্লো হয়ে যাবে, 1/√6 গুণ ফাস্ট হয়ে যাবে, 1/√6 গুণ স্লো হয়ে যাবে। দেখো প্রথমেই একটা জিনিস, যে পৃথিবীর যে গ্র্যাভিটি আছে, সেই গ্র্যাভিটি, বাহ বাহ, ঠিক অ্যান্সার দিয়েছো তোমরা, একদম ভালো অ্যান্সার দিলে। কনসেপ্টে তার মানে ক্লিয়ার আছে। এখানে আমি করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমরা জানি যে কোন সরল দোলকের দোলনকাল হচ্ছে 2π√L/g। এবার এটা তো একটা গেল। এবার চাঁদের ক্ষেত্রে কি হবে? টি মুন যেটা হবে সেটা হবে 2π√L/ কি হবে? পৃথিবীর 1/6 গুণ অভিকর্ষজ ত্বরণ g/6 হবে। তার মানে আমরা কি বলতে পারি? t = 2π6L/g, ঠিক আছে। এবার এই দুটোকে যদি ভাগ করি আমরা, টি মুন বাই টি আর্থ করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে যে √6 দাঁড়িয়ে গেল কাটাকুটি করে, তাহলে টি মুন = √6 ইন্টু টি আর্থ। মানে কি হচ্ছে? তোমার টাইম পিরিয়ড বৃদ্ধি পাচ্ছে, দোলনকাল বৃদ্ধি পাচ্ছে। দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে কি? ঘড়িটা স্লো হয়ে যাওয়া, ঠিক আছে। দেখো দোলনকাল জিনিসটা বুঝে নাও। এই ধরো একটা পেন্ডুলাম ঝুলছে এখানে। এবার পেন্ডুলামটা কি হলো? এখান থেকে দুলতে আরম্ভ করলো। এটা ধরে নাও পেন্ডুলামটা কি, তুমি এই রকম জায়গা থেকে ছাড়লে, এখান থেকে ছাড়লে পেন্ডুলামটা প্রথমে এখানে আসবে, ঠিক আছে, আবার পেন্ডুলামটা ঘুরে এখানে যাবে। তাহলে এই যে এ পজিশন থেকে একবার বি পজিশনে গেল, পুনরায় যে এ পজিশনে ফিরে এলো, এটাই হচ্ছে তোমার দোলনকাল। এবার এই যে যাওয়া আসার সময়টা যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে তোমার কি হবে? ঘড়িটা তার মানে স্লো হয়ে গেছে, ঠিক আছে, ঘড়িটা তার মানে স্লো হয়ে গেছে। তাহলে এটা হবে √6 গুণ স্লো হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখান থেকে বলো, চাঁদে নিয়ে গেলে ঘড়ি স্লো হচ্ছে, তাহলে সূর্যে নিয়ে গেলে ঘড়ি কি হবে? ধরো কোনোভাবে সূর্যে একটা আমি দোলক, সরল দোলক নিয়ে গেলাম, সেখানে তাহলে কি হবে? ঘড়িটা ফাস্ট হবে না স্লো হবে? সূর্যে নিয়ে গেলে, চাঁদের যেহেতু অভিকর্ষজ ত্বরণ কম, তাহলে চাঁদে কি হচ্ছে? ঘড়ি স্লো হচ্ছে, ফাস্ট হবে, একদম ঠিক। তাহলে সূর্যে নিয়ে গেলে কি হবে? ঘড়িটা ফাস্ট হয়ে যাবে, খুব দ্রুত কিন্তু ঘড়িটা চলবে, ঠিক আছে। বেশ, বোঝা গেল তাহলে। আচ্ছা, এখানে যদি ঘুরিয়ে কোশ্চেনটা দিত যে কোন সরল দোলককে চাঁদে নিয়ে গেলে, হ্যাঁ, কোন সরল দোলককে চাঁদে নিয়ে গেলে তার টাইম পিরিয়ড কত গুণ বেড়ে যাবে, বা তার টাইম পিরিয়ড কি হবে, তখন তোমরা লিখতে √6 গুণ টাইম পিরিয়ড বেশি হবে। এই যে tm = √6 × √t এলো, ঠিক আছে। তাহলে টাইম পিরিয়ড যেহেতু বেড়ে গেল, তাহলে কি ঘড়িটা খুব স্লো দুলছে, মানে তোমার একবার আসতে যেতে তার বেশি সময় লাগছে। বেশ, এবার দেখো একটি ছেলে চলন্ত রেলগাড়িতে বসে আছে, সে ওপর দিকে একটি বল ছুড়লো, তাহলে বলটি কোথায় এসে পড়বে? এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে পিএসসির কোশ্চেন, সেখান থেকে আমি নিয়েছি। বলটা ছুড়লো, ধরো এখানে একটা ট্রেন আছে, এই ট্রেনটা, এই ট্রেন আছে, ঠিক আছে, বুলেট ট্রেন, হ্যাঁ বুলেট ট্রেন আছে বা বন্দে ভারত আছে। তো এবার এই ছেলেটা এখানে বসে আছে, এরকম জায়গাতে বসে আছে, এরকম জায়গাতে ছেলেটা বসে আছে। এবার সে একটা বলকে থ্রো করলো, তাহলে বলটা কোথায় আসবে?
একদম ঠিক বলেছো, যারা সি বলছে ভেরি গুড। ছেলেটির হাতে আসবে, কেন আসবে না, যেহেতু ট্রেনটি গতিশীল এবং ট্রেনের মধ্যে যেহেতু তোমার ছেলেটি এবং বলটি দুজনেই আছে, তাহলে তাদের ফ্রেম অফ রেফারেন্স, হ্যাঁ, ফ্রেম অফ রেফারেন্সের বাংলাটা আমি বলতে পারছি না। ফ্রেম অফ রেফারেন্স মানে কি, ধরো এই পৃথিবীতে আমি আছি, তুমিও আছো, ঠিক আছে, তাহলে আমরা একই ফ্রেম অফ রেফারেন্সে আছি। মানে তুমি যদি ছোট ধরো, তাহলে আমি 20 কিলোমিটার বেগে দেখতে পাবো তোমাকে, যে তুমি 20 কিলোমিটার বেগে ছুটছো, কিন্তু যে পৃথিবীর বাইরে আছে সে তোমাকে অন্য গতিবেগে দেখতে পারে। মানে সিম্পল হিসাবে আমি বলি, ধরো দুটো ট্রেন পাশাপাশি গেলে কি মনে হয়, একই বেগে যদি যায় তাহলে মনে হয় স্থির আছে, বুঝতে পারলে। কিন্তু তুমি যদি ট্রেনটা থেকে চোখ সরিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে না, আমাদের ট্রেনটা গতিশীল। তাহলে ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হলে কিন্তু তোমার কি হবে, কোনো বস্তুর গতিও চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু ফ্রেম অফ রেফারেন্স একই, একই ট্রেনে তারা বসে আছে, তাহলে কিন্তু বলটি ছেলেটি একই ফ্রেমে আছে, বলটি ছেলেটির হাতে এসেই পড়বে। ঠিক আছে, বেশ। এরপর দেখো 20 নম্বর, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে নিম্নের কোনটি মাপা হয়? স্প্রিং তুলা যন্ত্র বস্তুর কি মাপা হয়? এটা সহজ কোশ্চেন। আচ্ছা, এখানে ভুল আছে একটা, এখানে এ ও সি হবে, ঠিক আছে, এ ও সি, এ ও সি। আচ্ছা, হ্যাঁ, এ ও সি নাই, সরি, এটা হচ্ছে বি ও সি, ঠিক আছে, বি এন্ড সি, বি এন্ড সি, এ সি হবে না, এটা হবে বি এন্ড তোমার সি। কি মাপা হয় স্প্রিং প্রযুক্তির সাহায্যে? বাহ, এবার ঠিক বলেছে সবাই, এটা হচ্ছে ডি। স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়, ঠিক আছে, আর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। আচ্ছা, ওজন আর ভর কেমন আলাদা, মনে রাখবে যে বস্তুর ওজন বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, যেটা বললাম যে মেরু অঞ্চলে একরকম, তোমার অঞ্চলে একরকম, নিরক্ষীয় অঞ্চলে একরকম, কিন্তু বস্তুর ভর চেঞ্জ হয় না। বস্তুর ভর মানে বস্তুর মধ্যে কত তোমার নিরেট পদার্থ রয়েছে, সেটা হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর কিন্তু কখনোই চেঞ্জ হবে না, বস্তুর ওজনই কিন্তু সবসময় চেঞ্জ হবে, ঠিক আছে, বেশ। বস্তুর ওজনই সবসময় চেঞ্জ হবে, মনে রাখবে, ওজন বা ভার কিন্তু একই। বেশ, এবার দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একজন ব্যক্তি যার ওজন 70 কেজি লিফটের সাহায্যে নিচে নামছে, হঠাৎ লিফটটির দড়ি ছিঁড়ে যায় এবং লিফটটি অবাধে নিচে নামতে থাকে, এই অবস্থায় লিফটের ভেতরে থাকা ব্যক্তিটির ওজন কত হবে? দেখি কে বলতে পারো, এই কোশ্চেনটা করো। আচ্ছা, 20, 21-এরটা তোমরা অ্যান্সার দিয়ে রাখো, আমি এক্সপ্লেন করছি, তোমরা অ্যান্সার দিয়ে রাখো। কি অ্যান্সার দিলে সবাই, দেখি। আচ্ছা, 20টা কেউ অ্যান্সার দিলে? হ্যাঁ, 20টা প্রথমে দেখি কি দিয়েছে। 20টা দিয়েছে বি অ্যান্ড সি দিয়েছে অনেকজন, বি অ্যান্ড সি একসঙ্গে হয়, একসঙ্গে বি সি হবে, এই 20টা নয়, 21-এরটা, সরি, 21-এরটা হচ্ছে সি, সি সি সি, ভেরি গুড, সবাই যারা সি দিয়েছো একদম ঠিক দিয়েছো। 21-এরটা হচ্ছে 0 কেজি, অবাধে পতনশীল কোনো বস্তুর ওজন হয় লিফটে 0 কেজি। কেন হয় দেখো, এখানে ধরো একটা লিফট আছে, একটা লিফট রয়েছে, ঠিক আছে, লিফট রয়েছে, এবার ওই লিফটে একটি বস্তু, মানে তুমি আছো ধরো, না তুমি নয়, ধরো আমি আছি, তোমাদেরকে বিপদে ফেলবো না, ধরো আমি আছি দাঁড়িয়ে, ঠিক আছে। এবার কি হচ্ছে না, যখনই লিফটটি নিচের দিকে নামছে এবং লিফটটির দড়ি ছিঁড়ে যাচ্ছে, লিফটটি নিচের দিকে নামছিল কি নিয়ে, না একটা
ত্বরণ নিয়ে নাম ছিল এ, এবং এই যে বস্তুটি আছে বা লিপটি আছে তার কি হচ্ছে, তার নিচের দিকে একটা এক্সেলারেশন কাজ করছে, সেটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি জি, ঠিক তো? তাহলে এ নিয়ে নামছে, পৃথিবীর গ্র্যাভিটি জি কাজ করছে, এবং এই ব্যক্তিটির উপর একটি প্রতিক্রিয়া বল কাজ করে যার নাম হচ্ছে এন। আর এন ইজিক্যাল টু কত হয়? এন ইজিক্যাল টু হচ্ছে জি মাইনাস এ, মনে রাখবে। যেহেতু জি এর সমান এ হয়ে যাচ্ছে, তাহলে এ ইজিক্যাল টু এ শূন্য, তাহলে প্রতিক্রিয়া বল শূন্য। তাহলে প্রতিক্রিয়া বল যদি শূন্য হয় তাহলে বস্তুটির ওজন হয়ে যাবে শূন্য, এবং বস্তুর ওজন যদি শূন্য হয় বস্তুটি কি মনে হবে, যে আমার খুব হালকা লাগবে বস্তুটিকে, ঠিক আছে? বেশ বেশ 22 নম্বর কোশ্চেন দেখো, রকেটের কার্যনীতি কোন সূত্রের উপরে নির্ভর করে? রকেটের কার্যনীতি কোন সূত্রের উপরে নির্ভর করে? নিউটনের, বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার এবং সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা সবাই জানো। মানে নিউটনের যদি 3টে গতিসূত্র বলি তার মধ্যে এটা সবারই মনে থাকতো, ঠিক আছে? মানে রকেটটা কি করছে না, নিচের দিকে তোমার একটা বল প্রয়োগ করছে, তখন যে বায়ুমণ্ডল আছে সে আর একটা বল প্রয়োগ করছে, রকেটটি কিন্তু বায়ুমণ্ডলকে ছাড়িয়ে তখন চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নিউটনের গতিসূত্র, এই নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে রকেট তৈরি হয়, ঠিক আছে? নেক্সট দেখো, ভিন্ন ভরের একই ভরবেগ সম্পন্ন দুটি বস্তু কার গতিশক্তি বেশি? ভারী বস্তু, হালকা বস্তু, না উভয়ের সমান? মনে করো একটি তোমার স্কুটার আছে, আর একটি তোমার কি আছে না ট্রাক আছে, বা একটি বাইক আছে, একটি ট্রাক আছে, তাহলে কার গতিশক্তি বেশি হবে, হালকা বস্তুটি না ভারী বস্তুটির, না উভয়ের সমান হবে? একই ভরবেগ বলেছি, ঠিক আছে? দেখো আমরা এখানে বার করে নেবো, খুব ইজি এটা। আমরা কি জানি না, গতিশক্তি ইজিক্যাল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ই ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, হাফ উপরে একটা এম গুণ করলাম, তাহলে এম স্কোয়ার হয়ে গেল। আর কি হয়ে গেল, যারা হালকা বস্তু বলছো তারা একদম ঠিক বলছো, ভেরি গুড, তোমরা ঠিক কনসেপ্টটা তোমাদের ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল উপরে ভি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি হাফ পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ার ইজ ইকাল টু কি হচ্ছে 2me। এবার দুটি বস্তু আছে, একটা হচ্ছে হালকা, একটি ভারী। হালকা বস্তুটা আমি ধরলাম p1 আর ভারী বস্তুটা p2, তাহলে দুটো যদি আমি p1 বাই p2 করি তাহলে কি দাঁড়াবে, আমার দাঁড়াবে তোমার কি p1 বাই p2 e1 বাই e2 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে p1 ইজ ইকাল টু কি হচ্ছে, আচ্ছা কি বলেছি, কার গতিশক্তি বেশি, ঠিক তো? বেশ, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, কার গতিশক্তি বেশি হবে না, e1 ইজ ইকাল টু তোমার e2 ইন্টু p1 বাই p2, ঠিক আছে? যেহেতু তোমার কি না, হ্যাঁ, যেহেতু কি হচ্ছে এখানে দেখো ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি, যেহেতু আচ্ছা কার গতিশক্তি বেশি বলেছি, p1 এবং p2 সমান, তাহলে e1 ইজ ইকাল টু e2 হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা এটা কিছু ভুল হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে দেখতে হবে আমাকে। ভুলটা, আচ্ছা এখানে ভুল হয়েছে একটাই, যে E1 এর সঙ্গে কি হবে, M1 M2 টা আমি বাদ দিয়ে দিয়েছি, আমি ভিন্ন ভর বলেছি, সেহেতু সেহেতু এখানে কি হবে না, এর সঙ্গে দুটো আরো টার্ম থাকবে, সেটা হচ্ছে M1 বাই M2, ঠিক আছে তো? এবার যেহেতু আমাকে E1 বার করতে হবে, তাহলে E1 ইজ ইকাল টু কত হবে, P2 ইন্টু, আচ্ছা E1 ইজ ইকাল টু না, E1 ইজ ইকাল টু কত হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, এটা বার করে নিচ্ছি। হ্যাঁ, E1 ইকুয়ালস টু তোমার হচ্ছে E2 টা ওইদিকে যাচ্ছে, তাহলে E2 হয়ে যাচ্ছে ইন্টু P1 বাই P2 হচ্ছে ইন্টু কত হচ্ছে M2 বাই M1। তাহলে এই যে টার্মটা আছে P1 P2 তো কেটে যাবে, P1 P2 কেটে গেল, তাহলে হচ্ছে কত E1 ইজ ইকাল টু E2 ইন্টু M2 বাই M1। তার মানে দেখো যে M2 এর যে মানটা আছে, M2 টা হচ্ছে কি ভারী বস্তু, আর এটা হচ্ছে হালকা বস্তু, তাহলে ভারী বস্তু যদি উপরে আছে এই টোটাল মানটা কি হলো, একের থেকে বেশি হয়ে গেল, তাহলে E1 গ্রেটার দেন তোমার কি হয়ে যাচ্ছে E2। যেহেতু M2 এর মান যদি 10 কিলো হয় আর M1 যদি 5 কিলো হয়, ঠিক আছে, তাহলে 10/5 হলো, তাহলে 10/5 হলে কি হচ্ছে, উপরে 2 হচ্ছে, তাহলে E1 ইজ ইকুয়াল টু 2E2 হয়ে যাচ্ছে, তাহলে E1 মানে হালকা বস্তু ধরেছিলাম। তাহলে এভাবে প্রমাণ হয়ে গেল আমাদের যে E1 এর মানটা কিন্তু বেশি, ঠিক আছে?
বেশ, 24 নম্বর কোশ্চেন দেখো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় একই বস্তুর উপর প্রযুক্ত হয়, তাদের মান সবসময় সমান হয়, একই দিকে কাজ করে, দুটি ভিন্ন সময় কাজ করে। কোনটা হবে 24-এরটা? দেখো ক্রিয়া যা হবে, আমরা কি দেখলাম নিউটনের তৃতীয় গতিসূত্রতে, যে কি হয়, ক্রিয়ার মান সবসময় প্রতিক্রিয়ার সমান হয়। ঠিক আছে, ক্রিয়ার মান কি হয়, সবসময় প্রতিক্রিয়ার সমান হয়, মনে রাখবে। তারা সবসময় একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, ক্রিয়া প্রতিক্রিয়া তোমাকে দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। ধরো তুমি কি করলে, তুমি বন্দুক ফায়ার করছো, এবারে বন্দুকের উপর তুমি যেটা করলে সেটা হচ্ছে ক্রিয়া, বন্দুক তোমাকে কি করলো, একটু পিছনে সরিয়ে দিল, তাহলে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, একই দিকে কাজ করে না বিপরীত দিকে কাজ করে, একই দিকে তো করে না, বিপরীত দিকে করে। ঠিক আছে, দুটো ভিন্ন সময় কাজ করে না, একই সময় কাজ করে। যখনই ক্রিয়াটা হলো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াটা তুমি পেলে, তাহলে কি হলো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া তাদের মান সবসময় সমান হয়। ঠিক আছে, দিক আলাদা হয়। বেশ, এবার দেখো তোমার 25 নম্বর, অমসৃণ। আচ্ছা, অমসৃণ তলের ঘর্ষণ গুণাঙ্ক মসৃণ তলের ঘর্ষণ গুণাঙ্ক অপেক্ষা বেশি হয়, কম হয়, একই থাকে, বলা সম্ভব নয়। এটা খুব ইজি কোশ্চেন, তোমরা পারবে। ঘর্ষণ গুণাঙ্ক মানে ভেবে নাও তোমার ঘর্ষণ কার বেশি, এরকম ভাবে ভাবো যে কার ঘর্ষণ বেশি, অমসৃণ তলের ঘর্ষণ বেশি না মসৃণ তলের ঘর্ষণ বেশি। আচ্ছা, এটা ঘর্ষণ লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। অমসৃণ তলের ঘর্ষণ মসৃণ তলের ঘর্ষণ অপেক্ষা বেশি হয়, কম হয়। আচ্ছা, অমসৃণ তলের ঘর্ষণ বেশি, তোমার মসৃণ তলের ঘর্ষণ অপেক্ষা কম হয়, এটা কম হয় বলছো তোমরা, একটু কনসেপ্ট লাগাও। আমি তোমাকে সিম্পল উদাহরণ দিই। ধরো তুমি কি করলে, তোমাদের বাড়িতে প্রচুর শ্যাওলা পড়েছে, জল পড়ে, মসৃণ একদম। এবার তুমি কি করলে, ওই শ্যাওলার উপর কি করলে, তুমি একটু বালি ছড়িয়ে দিলে, তলটা ছিল কি ছিল, মসৃণ ছিল, তলটা হয়ে গেল কি অমসৃণ। তাহলে বালি ছড়িয়ে দিলে কি তোমার যেতে সুবিধা হবে না অসুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে। তার মানে কি, আগে ঘর্ষণ খুবই কম ছিল, তার জন্য তুমি পিছলে পড়ছিলে। মনে রাখবে যে ধরো তোমাদের বাড়িতে যাদের টাইলস এবং মার্বেলের বাড়ি, সেখানে যদি তুমি একটু সাবানের ফেনা ফেলে দাও, তাহলে কি হলো, ঘর্ষণ কমে গেল, মানে তলটা যা মসৃণ ছিল তার থেকে আরো মসৃণ হয়ে গেল। কিন্তু সেখানে যদি আমি একটু বালি ফেলে দিই, তাহলে কিন্তু তুলনামূলক আমাদের চলতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ কি, ঘর্ষণ গুণাঙ্ক বেড়ে যাবে, ঘর্ষণের জন্যই কিন্তু আমরা চলতে পারি। ঘর্ষণ কি না, ধরো এইরকম একটা বস্তু আছে, এর উপর আর একটা বস্তু আছে, তাহলে কি, এই যে এ বস্তুটা, যখন এ বস্তুটা এই দিকে যেতে শুরু করবে, তখন বি বস্তুটা তাকে আটকাবে। ঠিক আছে, এ বস্তুটা এইদিকে যেতে শুরু করলো, বি বস্তুটা তাকে আটকাবে। বি বস্তুটা কোন দিকে বল প্রয়োগ করবে, বি বস্তুটা প্রয়োগ করবে এই দিকে, এইদিকে এফ বি এ বলে একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে এ বস্তু যেতে চাইছে যেদিকে, তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, তাহলে তোমাকে বাধা দিচ্ছে। মনে রাখবে ঘর্ষণ বল কি, তোমার গতি যেদিকে হয় তার ঠিক বিপরীত দিকে কাজ করে, আর ঘর্ষণের জন্যই আমরা চলাফেরা করতে পারি। বেশ, 26 দেখো, সৌরকোষ কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সৌরকোষ কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? আচ্ছা, এটা কিন্তু শক্তির কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে শক্তির কোশ্চেন। বলো, কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে সৌরকোষ? সৌরকোষ কি দিয়েছে অ্যান্সার দেখি সবাই? সবাই মোটামুটি ঠিক দিয়েছো। সৌরকোষ কি করে, আলোক শক্তি বা সৌর শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, সৌরকোষ। আর আমাদের যে ব্যাটারিগুলো থাকে, ঠিক আছে, কমন ব্যাটারি যেগুলো হয়, সেগুলো কি করে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ব্যাটারি কি করে, আমাদের যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি সেগুলো কি হয়, রাসায়নিক শক্তি, মোবাইলের ব্যাটারিও তাই, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বলেই আমরা পাওয়ারটা পাই। ঠিক আছে, বেশ। আচ্ছা, সৌর কি হয়, তোমার সোলার প্যানেলে কি হয় না, আলো আসে, এবং আলো আসার ফলে কি হয়, ওই যে প্যানেল গুলো থাকে, সেই প্যানেলে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলোর মধ্যে গতি সৃষ্টি হয়, এবং ইলেকট্রনের গতি হলে কি হয়, আমরা তড়িৎ কিন্তু পাই। ঠিক আছে, বেশ।
নেক্সট দেখো, মাইক্রোফোন কোন শক্তিতে রূপান্তরিত করে? মাইক্রোফোন কোন শক্তিতে রূপান্তরিত করে? এই যে আমি কথা বলছি, এটা হচ্ছে মাইক্রোফোন। আমি কথা বলছি মানে কি হচ্ছে, আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ। এবার মাইক্রোফোনে আমি কথা বললাম, আর তোমাদের কাছে কি আছে? স্পিকার আছে, ঠিক আছে? তোমাদের কাছে স্পিকার আছে। মাইক্রোফোন, মনে রাখবে, মাইক্রোফোন সবসময় শব্দ শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করছে, যান্ত্রিক নয়, ইলেকট্রিক্যাল এনার্জি। মনে রাখবে, ধরো আমি কথা বললাম, আমি যে কথা বললাম সেটা কি হচ্ছে, সেই শক্তিটা তোমার যাচ্ছে, সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত না করলে সেটা ডিভাইসে কিন্তু প্রবেশ করবে না। এবার ডিভাইসে প্রবেশ করলো, এবার ডিভাইসে প্রবেশ করার পরে তোমার যে লাউড স্পিকার আছে, সেই লাউড স্পিকারে কি হলো, ইলেকট্রিক্যাল এনার্জিটা সাউন্ড এনার্জি হয়ে বেরিয়ে এলো, ঠিক আছে? ইলেকট্রিক্যাল এনার্জিটা সাউন্ড এনার্জি হয়ে বেরিয়ে এলো। তাহলে মাইক্রোফোনে শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, এবং তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে কে? লাউড স্পিকার, বলেই আবার শুনতে পায়, ঠিক আছে? লাউড স্পিকার। মাইক্রোফোন, এখানে ধরো একটা মাইক্রোফোন আছে, ঠিক আছে? এখানে একটা মাইক্রোফোন আছে, এখানে কেউ কিছু বললে তোমরা, ঠিক আছে? এবার মাইক্রোফোনে কি হলো, সাউন্ড এনার্জি, সাউন্ড তুমি দিলে, সেটা কিসে গেল না, সেটা তোমার ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত হলো, ইলেকট্রিক শক্তিটা গেল কিসে গেল, তোমার ধরো লাউড স্পিকার আছে এখানে, বড় লাউড স্পিকার, সেখানে তুমি শুনলে, ঠিক আছে? এবারে এই ইলেকট্রিক শক্তিটা কিসে রূপান্তরিত হলো? সাউন্ড এনার্জি, ঠিক আছে? তাহলে সাউন্ডটা গেল মাইক্রোফোনে, নিয়ে লাউড স্পিকারে কি হলো, ওই তড়িৎ শক্তিটাই কিন্তু সাউন্ড এনার্জিতে রূপান্তরিত হলো। বেশ, এইভাবে কিন্তু কাজটা হয়। এবার দেখো, রবারের থেকে ইস্পাত কেন বেশি স্থিতিস্থাপক? এই চ্যাপ্টারটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার কঠিন পদার্থের ধর্ম। বেশ, রবারের থেকে কেন আচ্ছা, রবারের থেকে ইস্পাত কেন বেশি স্থিতিস্থাপক? অনেকে কি বলছে, বি বলছে, মানে এটিকে খুব সহজে বাঁকানো যায়। আচ্ছা, বাঁকানো যায় কথাটা আমি কেটে দিলাম, বিকৃতি করা যায়। এবার বলো, বাঁকানো থেকে বিকৃতি বলে ভালো হয়। আচ্ছা, রবারকে সহজে টানা যায় না ইস্পাতকে টানা যায়? রবারকে টানা যায়। তাহলে যদি সহজেই বাঁকানো যেত, সেই মতো রবার বেশি স্থিতিস্থাপক হতো, কিন্তু তা তো হয় না, হয় ইস্পাত। কেন হয় না? ইস্পাতকে বিকৃতি ঘটাতে বেশি বলের প্রয়োজন হয়, ঠিক আছে? বেশি বলের প্রয়োজন হয়। বিকৃতি বলতে কি কি বলের প্রয়োজন হয়? ডিফর্মিং ফোর্স, ঠিক আছে? বেশি ডিফর্মিং ফোর্সের, ডিফর্ম করে দেওয়া ফোর্সের প্রয়োজন হয়, ঠিক আছে? বেশি কি প্রয়োজন হয়? ডিফর্মিং ফোর্সের। ওকে, সেই জন্য কিন্তু ইস্পাত হলো সব থেকে বেশি স্থিতিস্থাপক। ইস্পাতের থেকেও বেশি স্থিতিস্থাপক কে? সেটা হচ্ছে কাঁচ, এবং তার সঙ্গে কে? তোমার ডায়মন্ড বা হিরে, ঠিক আছে? ডায়মন্ড বা হিরে। এখানে একটা কোশ্চেন করি, সব থেকে নমনীয় ধাতু কোনটি? সব থেকে নমনীয় ধাতু কোনটি? নমনীয় ধাতু কোনটি বলো তো? সব থেকে নমনীয় ধাতু কোনটি? নমনীয় মানে কি? যাকে সহজেই মোচড়ানো যায়, ঠিক আছে? সব থেকে নমনীয় ধাতু কোনটি? হ্যাঁ, ঠিক বলেছো, গোল্ড। গোল্ড হচ্ছে সব থেকে নমনীয় ধাতু। কি বললাম? গোল্ড। গোল্ড হচ্ছে সব থেকে নমনীয়। নমনীয়, নমনীয় মানে কি? ডুকটাইল বা ডাকটাইল। নমনীয় ইংলিশ হলো হলো আরেকটা আছে, সেটা হচ্ছে ব্রিটেল। ব্রিটেল মানে কি? যাকে একটু দোমড়ালে মোচড়ালে ভেঙে যায়, যেমন কাঁচ। কাঁচ, হিরে। কাঁচকে বলতে পারো, আর কাকে বলতে পারো? হিরেকে বলতে পারো ব্রিটেল। মানে এদিকে বেশি ফোর্স দিলে এরা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? এরা হচ্ছে ব্রিটেল। আর ডুকটাইল মানে হচ্ছে নমনীয়, সেটা হচ্ছে গোল্ড। গোল্ড, তামা। বেশ। আচ্ছা, হাইড্রোলিক প্রেস কার নীতির উপর ভিত্তি করে তৈরি? হাইড্রোলিক প্রেস কার নীতি? কে শুনেছো? কার নীতি হাইড্রোলিক প্রেস? হাইড্রোলিক প্রেস জিনিসটা কি না, আমরা বড় বড় যেসব জেসিবি টেসিবি গুলো দেখি, সেখানে এই হাইড্রোলিক প্রেস কাজে লাগে, ঠিক আছে? সেখানে এই হাইড্রোলিক প্রেস কাজে লাগে, বোঝা গেল? এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস।
এখানে একটা প্রেসার আছে P1, এখানে একটা প্রেসার আছে P2, আর P2 ইজ ইকুয়াল টু হয়ে যায় P1 ইজ ইকুয়াল টু P2, F1 বাই A1, F2 বাই A2, ঠিক আছে? তাহলে F1 ইজ ইকুয়াল টু A1 ইন্টু F2 বাই A2। এটা হচ্ছে আইডল প্রেস। এটা কার নীতি? হ্যাঁ, সবাই ঠিক বলেছো। এটা কে কে দিলে অ্যান্সার? এটা হচ্ছে পাস্কালের সূত্র। পাস্কালের যে চাপের সূত্র আছে, হ্যাঁ, মানে এখানে ধরো P1 আছে, এখানে P2 আছে, এবারে এই P1 আর P2 সমান হয় চাপ ইজ ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল। আর তোমার এখানেও বল বাই ক্ষেত্রফল হয়ে গেল, কিন্তু ক্ষেত্রফল যেহেতু A2 এর বেশি, তাহলে F1 মানে কি একটু ফোর্স দিলেই তোমার কি হয়, বস্তুটা কিন্তু এখানে অনেকটা ওঠে, ঠিক আছে? আর A1, আচ্ছা বস্তুটা কেন ওঠে না, তুমি বলতে পারো যে F1 ইজ ইকুয়াল টু A1 মানে হচ্ছে হাইট H1, F2 বাই H2, ঠিক আছে? তাহলে তোমার কি হয় যে এখানে একটু প্রেসার দিলেই H2 অনেকটা উঠে যায়, ঠিক আছে? H2 মানে হাইট অনেকটা উঠে যায়, তাহলে সামান্য ফোর্স দিলেই কিন্তু বস্তুটা উঠে যায়। এটাই কিন্তু পাস্কাল সূত্র। 30 নম্বর কোশ্চেন দেখো, হিমশৈল যখন জলে ভাসে তখন নিচের কোনটি সত্য? হিমশৈল যখন জলে ভাসে তখন নিচের কোনটি সত্য, বলো? কোনটি? আচ্ছা কি বলেছে দেখি, যখন জলে ভাসে বি, ডি, বি, এ, একের দশাংশ। সি কে অ্যান্সার দিয়েছো? হ্যাঁ, সি রিম্পা, একজনই অ্যান্সার দিয়েছে সি। দেখো, হিমশৈলে যখন জলে ভাসে, টাইটানিক মুভিটা কে কে দেখেছো? আমাকে একটু জানাও তো, টাইটানিক মুভিটা কে কে দেখেছো? টাইটানিক মুভি কে কে দেখেছো? কে দেখেছো টাইটানিক মুভি? আচ্ছা, টাইটানিক মুভি যদি দেখে থাকো তাহলে এটা তো পারার কথা। কারণ টাইটানিক মুভিতে কি দেখেছিল, যে একটা বড় হিমশৈল ছিল, কিন্তু হিমশৈলের ধর্ম কি, তার ম্যাক্সিমাম অংশটা জলে ডুবে থাকে আর মিনিমাম একটা অংশ জলে উঠে থাকে। হ্যাঁ, তো মিনিমাম অংশ জলের উপরে থাকে। ওই হিমশৈলে লাগার জন্য কিন্তু টাইটানিক জাহাজটা তোমার তোমার কি হয়, ধ্বংস হয়ে যায়। কারণ বুঝতে পারেনি, ভেবেছিল যে সামান্য একটা টুকরো, কিন্তু প্রায় একটা পর্বত ওর ভিতরে ডুবেছিল, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে 1/10 অংশ মাত্র জলের উপরে থাকে, আর 9/10 অংশ জলে ডুবে থাকে, ঠিক আছে? 1/10 অংশ মানে খুব ক্ষুদ্র অংশ জলের উপরে থাকে, ঠিক আছে? তো ওই কারণে কি না, হিমশৈল অনেক সময় মানে জাহাজ যে ইয়ে হয়ে যায়, ডুবে যায়, তার কারণ হচ্ছে হিমশৈল। বেশ, নেক্সট দেখো, প্রদীপের সলতেতে তেলের প্রবাহ নিচের কোন নীতির উপর নির্ভর করে? সান্দ্রতা, পৃষ্ঠটান, কৈশিকতা, টরিসেলির সূত্র। হ্যাঁ, ক্যাপিলারির নাম শুনেছো তোমরা? ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি চুলের মতো সরু টিউবের মধ্যে, মানে তুমি কল্পনা করো যে ওই যে জল শোষণ করে মূলগুলো, ওই মূলগুলো যখন জল শোষণ করে মূলে যখন জল যায়, তখন কিন্তু ক্যাপিলারি জিনিসটা কাজে লাগে। ক্যাপিলারি মানে কি, কৈশিকতা। তাহলে ওই যে সলতেতে, সলতের যে সুতোগুলো থাকে, সলতে বা পলতে যাই বলবে, যে যা বলো, ঠিক আছে? ওই পুতো তোমার সুতো যেগুলো থাকে, ওই সুতোগুলোতে কি হয়, সুতোগুলো একটা মানে সরু পাইপের মতো কাজ করে, এবং সেখানে কি হয়, ওই ক্যাপিলারি যে ধর্ম, সেই ধর্মকে তোমার মানে কি করে, সেই নীতিকে ফলো করে আস্তে আস্তে তেলটা কিন্তু যায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হবে কৈশিকতা। বেশ, জলের বুদবুদ গোলাকার আকার নেয় কারণ কি? পৃষ্ঠটান, সান্দ্রতা, ক্যাপিলারি, না স্থিতিস্থাপকতা? এটা কিন্তু আমরা কি তরলের ধর্মে চলে গেলাম, ঠিক আছে? তরলের ধর্মে চলে গেলাম।
তরলের ধর্মে চলে গেলাম, এখানে হচ্ছে কি, আচ্ছা গোলাকার আকার নেই। তাহলে জাস্ট কল্পনা করো, এই যে তোমরা জানো যে দেখবে তোমার জলের একটা ধর্ম আছে একে অপরকে টেনে ধরে রাখা, ঠিক আছে, টেনে ধরে রাখা, একে অপরকে টেনে তারা ধরে রাখতে চায় একসঙ্গে, বোঝা গেল? যেমন ধরো এক ফোঁটা তোমার যদি তেল তুমি জলে ফেলে দাও, দেখবে তোমার ওই তেলটা মানে কি হয় না, একসঙ্গে তেলগুলো ভাসে, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো হয়ে ওই তেলের ইয়েগুলো। এবার ওই তেলের মধ্যে যদি সাবানের ফেনা ফেলে দাও, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আলাদা হয়ে যাবে। এটা কেন হয়? এটা হচ্ছে পৃষ্ঠ টান, ঠিক আছে, সারফেস টেনশনের জন্য গোলাকার আয়তন নেয়। আর গোলাকার আয়তন নেওয়া মানে কি? গোলাকার আয়তন নেওয়া মানে হচ্ছে যে সেটা তোমার কি মিনিমাম এনার্জি নিয়ে থাকে, খুব মিনিমাম এনার্জি নিয়ে সেটা কিন্তু ওখানে থাকে, ওই জন্য গোলাকার আকার নেয়। বোঝা গেল? গোলাকারই একটা এমন আকার যেখানে সারফেস এরিয়া সর্বনিম্ন হয়। বেশ, সাবানের ফেনা কোন নীতির উপর ভিত্তি করে কোনো কিছু পরিষ্কার করে? যেটা এখনই বললাম, সাবানের ফেনা কোন নীতির উপর ভিত্তি করে কোনো কিছু পরিষ্কার করে, ছড়িয়ে দেয়। মানে সাবানের ফেনা কি করে, ওই যে তেলটা আছে চিটচিটে তেলটা, সেটাকে কি করে, তার যে বলটা কাজ করছিল আগে, যেটা আমি বললাম যে বল একটা কাজ করছিল তার মধ্যে, সেই বলটাকে কমিয়ে দেয়, মনে রাখবে। এই জন্যই কিন্তু তোমার কি হয়, সাবানের ফেনা ছড়াতে পারে। না প্লবতা নয়, প্লবতা তো অন্য জিনিস। প্লবতা কি, ওই যে তুমি সাঁতার কাটছো, জল তোমাকে কি করছে, উপরে তুলে ধরছে, দেখবে তোমার এমনি সাধারণ তুমি যেখানে রয়েছো তাতে তুমি জলে যখন নামবে তোমাকে নিজেকে হালকা মনে হয়, হালকা এই কারণে মনে হয় জল তোমাকে কি করে উপর দিক থেকে একটা বল দেয়, সেটা হচ্ছে প্লবতা বা আপথ্রাস্ট। তো এখানে অ্যান্সারটা কি হবে, এটা হবে পৃষ্ঠটান, পৃষ্ঠটান হবে অ্যান্সার। বেশ, এবার এবার বিসিএস একটা কোশ্চেন এসেছিল, আমি সেটা ঘুরিয়ে দিয়েছি। একটা বড় জলের বিন্দু ভেঙে গিয়ে অনেকগুলি ছোট বিন্দুতে পরিণত হলে পৃষ্ঠ শক্তি কি হবে? হ্রাস পাবে, না বৃদ্ধি পাবে, না কি হবে? কি হবে দেখো, বড় জলের বিন্দু ছোট জলের বিন্দুতে ভেঙে গেলে। মনে রাখবে বড় থেকে ছোট হলে সব সময় কি হয়, আই থিঙ্ক বৃদ্ধি পায়। কিভাবে পায় দেখো, দেখে দিচ্ছি। দেখো পৃষ্ঠ শক্তি, যেটাকে আমরা অনেক সময় তোমার কি ই দিয়েও প্রকাশ করতে পারি, ই দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে সারফেস টেনশন ইনটু এরিয়া, সারফেস টেনশন ইনটু এরিয়া। ওকে, তাহলে কি হলো না, ধরো ই আছে আর সারফেস টেনশন যেমন আছে তেমনি থাকুক, এরিয়া কি, ধরো বড় জলের বিন্দুর এরিয়া হচ্ছে 4/3 পাই, কত হলো তোমার, আচ্ছা এটা ভুল বললাম, সরি। ধরো একটা বড় জলের বিন্দু আছে, বড় জলের বিন্দু আছে, তাহলে বুঝতে পেরে যাবে খুব সুন্দরভাবে। একটা বড় জলের বিন্দু আছে যার রেডিয়াস হচ্ছে 10 সেমি, ঠিক আছে, 10 সেমি। তাহলে বড় জলের বিন্দু যখন ভেঙে গেল, তখন আমি মনে করি যে 1000টা ছোট বিন্দুতে পরিণত হলো। তাহলে আমরা কি লিখতে পারি, 4/3 পাই r কিউব ইজিক্যাল টু 1000 ইন্টু 4/3 পাই আর কিউব। এবার দেখো যখন আর এর জায়গায় তুমি 10 বসাবে, তাহলে এখানে কত চলে আসবে, 10,000 চলে আসবে। তাহলে আমরা বলতে পারি 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, আর এখানে কত চলে এলো, 1000 চলে এলো, 10,000 নয় 1000, 1000 হয়ে গেল, আর হয়ে গেল 1000, 1000 কেটে গেল, আর হয়ে গেল 1 সেমি, ঠিক আছে। এবার পৃষ্ঠ শক্তির পরিবর্তন কত হলো, তাহলে আমরা বলতে পারি যে পৃষ্ঠ শক্তির পরিবর্তন ডেলি ইজিক্যাল টু কত না, আগে কত ছিল, আগে ছিল 4 পাই r স্কোয়ার, আর এখন কত হলো 1000 ইন্টু 1000 ইন্টু, আচ্ছা এটা আগে পরে নয়, অন্তিমটা প্রথমে লিখতে হয়। তাহলে হলো কত, হলো তোমার 4 পাই r স্কোয়ার, এবং তার সঙ্গে কত গুণ আগে 1000 গুণ, তার মানে 1000টা ছোট দর্পে পরিণত হলো, 1000 ইন্টু 4 পাই r স্কোয়ার মাইনাস 4 পাই r স্কোয়ার। পৃষ্ঠটান সব ক্ষেত্রেই সমান, ঠিক আছে, পৃষ্ঠটান সমান। এবার দেখো আর ইকুয়াল টু কত পেয়েছি, আমি 1 পেয়েছি, তাহলে 1000
ইন্টু 4 পাই, আর 1 এর স্কোয়ার মানে 1, আর 4 পাই রয়ে গেল, আর এই 8টার মান কত আছে? এই 8টার মান আছে 10, এই যে 10 সেমি, তাহলে হয়ে গেল 100। তাহলে কি হলো, আমার 4 পাই যদি কমন নিই তাহলে 1000 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 900। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে ডেইলি মানে পৃষ্ঠ শক্তির মান সেটা বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল না, আগে যা ছিল তার থেকে কয়েকশো গুণ কিন্তু বেড়ে গেল। তাহলে বড় বিন্দু যখন ছোট বিন্দুতে পরিণত হলো তাহলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি পেল। ঠিক আছে, আবার যখন ছোট বিন্দু অনেকগুলি বড় বিন্দুতে পরিণত হবে, তো একটা বড় বিন্দুতে পরিণত হবে তখন হ্রাস পাবে। ঠিক আছে, মনে রাখবে। বেশ, কারণ কি, সারফেস এরিয়াটা বেড়ে গেল। তাহলে সারফেস এরিয়া যখন বাড়ছে এটুকুই মনে রাখবে যে সারফেস এরিয়া বেড়ে গেলে ই ভেরিজাস এ স্কোয়ার, বাস এটুকুই মনে রাখবে, তাহলে হবে এ ফর এরিয়া। এ বাড়লে তোমার ইও কিন্তু বেড়ে যাবে। ব্যাস, নেক্সট দেখো কোন পদার্থের সান্দ্রতা কি হয়। সান্দ্রতা মানে বলে দিই, ধরো একটা পেট্রোল আছে, পেট্রোলের পরে তুমি কিছু মোবিল নিলে, তারপরে ভেসলিন নিলে, তাহলে কি হলো, ওই যে চ্যাটচ্যাটে ভাবটা পেট্রোলের একটু কম, তারপরে মোবিলের একটু বেশি, ভেসলিনের আরো বেশি, এই যে ঘনত্ব বা চ্যাটচ্যাটে ভাবটা আছে, ঠিক আছে, এটাই বলছে সান্দ্রতা বা ভিসকোসিটি। বোঝা গেল? তাহলে এটা কি হবে বলো, ভেসলিনকে যদি তুমি তোমার গরম করো তাহলে এর চ্যাটচ্যাটে ভাব কমবে না বাড়বে? শীতকাল আছে এখন, শীতকালে অনেকে মানে যারা নারকেল তেল ইউজ করে, ঠিক আছে, কোকোনাট অয়েল যারা ইউজ করে, কোকোনাট অয়েল যারা ইউজ করে তারা দেখে যে তেলটা জমে যায়। এবারে কি হয়, ওই জমে যাওয়া তেলের সান্দ্রতা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তো জমে যাওয়া তেলের সান্দ্রতা বেশি, এবার ওটাকে গলালে কি হয়, সান্দ্রতা কিন্তু কমে যায়। মানে উষ্ণতা বাড়ালে কি হয়, সান্দ্রতা কমে। সিম্পল, তাপ দিলে ওই যে নারকেল তেলটা আছে সেটা কিন্তু গলে যায়, মানে সান্দ্রতা কমে যায়। তাহলে কত হবে, যে উষ্ণতার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, মানে আমরা এখানে টি যদি লিখি আর সান্দ্রতাকে কোনো একটা রাশি দিয়ে প্রকাশ করি, এস দিয়ে যদি প্রকাশ করি, টি ভেরিয়াস 1/s। মানে কি হলো, উষ্ণতা বাড়ালে সান্দ্রতা, উষ্ণতা কমালে সান্দ্রতা বাড়ে, আর উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কমে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, একদম অ্যান্সার হচ্ছে ডি, ব্যস্ত সম্পর্ক। উষ্ণতা কমালে সান্দ্রতা বাড়বে, ঠিক কিনা বলো? যে গলে যাওয়া তেলটা আছে সেটা যদি উষ্ণতা কমে যায় শীতকালে কি হয়, সেটা আবার জমে যায়, মানে সান্দ্রতা বেড়ে যায়। আবার ধরো গ্রীষ্মকালে ওটা অটোমেটিক গলে যায়, তাহলে কি হয়, উষ্ণতা বাড়ছে, সান্দ্রতা কমে যাচ্ছে। ঠিক আছে, এভাবে মনে রাখবে, নারকেল তেলের এক্সাম্পলটা মনে রাখবে, তাহলে কিন্তু মনে থাকবে। বেশ, ঝড়ের সময় টিনের ছাদে টিনের ছাদ উড়ে যাওয়া কোন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়? ঝড়ের সময় টিনের ছাদ উড়ে যাওয়া কোন নীতির উপর ব্যাখ্যা করা, কোন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়? আর কয়েকটা কোশ্চেন আছে, যারা আছো একটু থাকো। কোন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, এই কোশ্চেন গুলো কিন্তু প্রতিটাই ইম্পর্টেন্ট। একদম ঠিক বলেছো, ভেরি গুড অপর্ণা। 36 হচ্ছে বার্নৌলির নীতি, বার্নৌলির প্রিন্সিপালের উপর এটা ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, 37 দেখো, বার্নৌলির নীতি নিম্নের কোন সূত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ভরের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি তোমরা একটু পড়ে থাকতে তাহলে কিন্তু ইজিলি করতে পারতে। শক্তির সংরক্ষণ সূত্র কোনটা হবে দেখো, বার্নৌলির সংরক্ষণ সূত্র, এটা কি হবে না, এটা হবে তোমার শক্তির সংরক্ষণ সূত্র। কি হবে, শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, নিম্নের কোন ক্ষেত্রে কোনো ব্যক্তি পৃথিবী পৃষ্ঠের উপরে থাকলে তার চাপ সব থেকে বেশি? দাঁড়িয়ে থাকলে, শুয়ে পড়লে, দু ক্ষেত্রেই। তুমি দেখো এটা তো ইজিলি তুমি পারবে, ধরো দাঁড়িয়ে আছো তাহলে তোমার চাপ বেশি হবে। ধরো তুমি একটা কি গেছে, একটা পুকুরে একটু পাঁক আছে বা কাদা আছে, সেখানে তুমি দাঁড়িয়ে থাকলে সুবিধা, না তুমি যদি শুয়ে পড়ো তাহলে তোমার চাপটা কম লাগবে? একটু বলো। বাহ, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে দাঁড়িয়ে থাকলে। চাপ ইজিক্যাল টু কি, বল বাই ক্ষেত্রফল। এবার যখন তুমি দাঁড়িয়ে রয়েছো ক্ষেত্রফল সব থেকে কম, যখন তুমি শুয়ে পড়ছো তোমার হাত পা গুলোকে ছড়িয়ে দিচ্ছ তখন ক্ষেত্রফল বেশি। এটা একটা জিনিস বলে দিই তোমাকে, শোনো, যদি কোনোদিন তুমি এমন একটা কিছুতে ফেসে গেলে যে যেখানে ধরো তুমি ধীরে ধীরে নিচের দিকে ঢুকতে থাকছো, উঠতে পারছো না, তখন কিন্তু কি করবে, তুমি শুয়ে যাওয়ার চেষ্টা করবে, তোমার বডিটাকে গোটাই
ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিলে কি হবে না তোমার ক্ষেত্রফল বেড়ে যাবে, তাহলে চাপ কমে যাবে, চাপ কমে গেলে কি হয় তোমার যে ওই যে নিচের দিকে ঢুকে যাচ্ছ সেটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখবে জিনিসটা। বেশ, কোন ক্ষেত্রে জলের ঘনত্ব সর্বাধিক, এটা সবাই পারবে আশা করি। দেখো একটা উদাহরণ আছে যে কোনো একটা হ্রদের উপর শীতকালে কি হয়, রাশিয়াতে যে হ্রদগুলো হয় সেগুলোর ওপরটা জমে যায়, কিন্তু নিচের যে তোমার ইয়েটা থাকে, জলটা থাকে, সেখানে কি হয় ডেনসিটি সব থেকে বেশি। কোন ক্ষেত্রে? দেখো একটা কথা মনে রাখবে যে ডেনসিটি যদি আমরা ডি লিখি, ডি ইজিক্যাল হচ্ছে কি ভর বাই আয়তন। এবারে কি হয় জল যখন জমে বরফে পরিণত হয় তার আয়তন কি হয়, আয়তন বেড়ে যায়, ঠিক আছে, আয়তন বেড়ে যায় মানে ডেনসিটি হচ্ছে কমে যায়, তাহলে ঘনত্ব সর্বাধিক হবে না। তো জলকে জলই থাকতে হবে, জলকে জল, জল কখন থাকে একমাত্র 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যে জল আছে সেটা জলের মতো থাকে, এরপর আস্তে আস্তে জমতে শুরু করে, আর যেই জমতে শুরু করে ঘনত্ব কিন্তু কমে যায়, ঠিক আছে। মনে রাখবে যে হ্রদের নিচে যে মাছগুলো বেঁচে আছে সেটাই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বেঁচে থাকে, ঠিক আছে, কারণ উপরটা জমে যায় আর নিচেরটা জল থাকে। বেশ, নিম্নের কোনটিকে তাপমাত্রার পরম স্কেল বলা হয়? এবার আমরা তাপে ঢুকে গেলাম, তাপমাত্রার পরম স্কেল বলা হয় নিম্নের কোনটিকে? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে, কেলভিন স্কেলকে বলা হয় তাপমাত্রার পরম স্কেল। তাপমাত্রাতে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রিউমার আর র্যাঙ্কিং, এই 4-5টা স্কেল কিন্তু রয়েছে, তো কেলভিন হচ্ছে পরম স্কেল। আচ্ছা, নিম্নের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হয়? C/5, তোমরা বলো অ্যান্সারটা, C/5 F-32/9, তাই তো। এবারে এটা এক্স ধরে নিলে x/5 ইজিক্যাল টু এক্স মাইনাস 32/9, 9x ইজিক্যাল টু কত হচ্ছে 5x মাইনাস 32, নাকি 5x মানে ইন্টু 5 হবে, ঠিক আছে, তাহলে 4x ইজিক্যাল টু কত হচ্ছে 32 ইন্টু 5, তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে, এখানে একটা মাইনাস হবে, সেটা হবে 32/4 ইন্টু 5 মানে হচ্ছে 8 ইন্টু 5, আর আগে একটা মাইনাস, তাহলে মাইনাস 40 ডিগ্রি। সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে মাইনাস 40 ডিগ্রি, যেটা আমরা দেখতে পেলাম এখানে, ঠিক আছে। দেখো C/5 F-32/9 এই ফর্মুলাটা লিখে দিলাম, এটা মনে রাখবে, কারণ অনেক সময় বলতে পারে যে ধরো বললো সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা হচ্ছে তোমার 20 ডিগ্রি, তাহলে ফারেনহাইটে কত হবে, এটা কিন্তু এক্সামে আসতে পারে এবং আসে, আমরা দেখেছি। এখন তো কোশ্চেন টাফ হচ্ছে, এই কোশ্চেন গুলো আসতে পারে। বেশ, আচ্ছা, তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রা কখনো ঋণাত্মক হয় না? কোন স্কেলে? তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রা কখনো ঋণাত্মক হয় না? দেখো আমরা একটা পরম স্কেল বলে পেলাম, পরম স্কেল, ঠিক আছে, সেটাকে পরম কেন বলে না, সেখানে তোমার তাপমাত্রা যে রেঞ্জ সেটা হচ্ছে 0K থেকে শুরু হয়, 0K থেকে শুরু হয়ে একদম চলতে লাগলো, ঠিক আছে। 0K মানে কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মনে রাখবে যে কেউ যদি আমাকে বলে যে সেন্টিগ্রেড স্কেলে 30 ডিগ্রি সমান কেলভিন স্কেলে কত, তাহলে সেক্ষেত্রে হবে 273 প্লাস 30 যোগ হবে মানে 300K, ওকে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 -273 মানে হচ্ছে 0K, তাহলে অ্যান্সারটা কি হবে কেলভিন স্কেল। এটাকে পরম বলার কারণ এটাই হলো যে এই তাপমাত্রায় ভলিউম শূন্য হয়ে যায়, যেটা বাস্তবে সম্ভব নয় কিন্তু থিওরিটিক্যালি হয়, এবং গ্যাসের অণুগুলি একদম পুরোপুরি চলাফেরা বন্ধ করে দেয়। বেশ, আচ্ছা, ধাতুতে নিম্নের কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়? তাপ পরিবাহিত হয় ধাতুতে নিম্নের কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়? ধাতুতে নিম্নের কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়? সিবি, 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 ঠিক আছে। ধাতুতে কোন পরিবাহিত হয়? দেখো আমাদের পৃথিবীতে সূর্য থেকে যে প্রক্রিয়ায় তাপ আসে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বিকিরণ বা রেডিয়েশন। সেখানে কিন্তু যে অণুগুলি থাকে, বায়ুর অণুগুলি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় না, ঠিক আছে, ট্রান্সফার না হয়ে তোমার হয়ে যায়, কিন্তু তোমার ধাতুর ক্ষেত্রে কি হয়,
ধাতুর ক্ষেত্রে অণুগুলি ভাইব্রেট করে, এটা ধরো একটা ধাতু, এবারে এগুলো অসংখ্য অণু দিয়ে তৈরি। এবারে যখনই তুমি কি করলে, তাপ দিলে, তখন কি হলো, অণুগুলো ভাইব্রেট করলো এবং এনার্জি তৈরি হলো, এবং সেই এনার্জি এই আরেকটা অণুকে ট্রান্সফার করলো, এ আরেকটাকে করলো, আরেকটাকে করলো, এইভাবে কিন্তু যখন এনার্জি ট্রান্সফার হলো, তাপ কিন্তু তুমি পেলে। এই যে প্রসেসটা এনার্জি ট্রান্সফারের, এটা হচ্ছে পরিবহন বা কন্ডাকশন। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাকশন। আর সূর্য থেকে যে প্রক্রিয়ায় তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ। বেশ, 44 সাথে দেখো ভেন্টিলেটর, মানে বাড়ির যে ভেন্টিলেটর আছে, সেই ভেন্টিলেটর কি করে, ভেতরের যে বায়ু আছে সেটা বের করে এবং বাইরের বায়ু ভেতরে প্রবেশ করায়। কি প্রসেসে, কোন প্রসেসে? একটা তো গেল বিকিরণ, আর পরিবহনটা হয়ে গেল, বাকি রইল কে, বাকি কে রইল, পরিচলন। ঠিক আছে, পরিচলন বা কনভেকশন। এই পরিচলন প্রক্রিয়ায় কিন্তু কি হয়, পৃথিবীর যে ভূপৃষ্ঠের তাপ সেটা কিন্তু উপর দিকে সঞ্চারিত হয়। ঠিক আছে, আমাদের যে বায়ুমণ্ডল সেটা বেশিরভাগ উত্তপ্ত কেন হয়, ওই যে পৃথিবী পৃষ্ঠের তাপ সেটা পরিচলন প্রক্রিয়া যখন উপর দিকে যায়, সেই প্রক্রিয়ায় কিন্তু হয়। সেখানেও কিন্তু অণুগুলো চলাফেরা করে না। ঠিক আছে, বেশ। গ্রীষ্মকালে পেন্ডুলামের দোলনকাল বৃদ্ধি পায়, কারণ পেন্ডুলামের ভর বৃদ্ধি পায়, ভর হ্রাস পায়, দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হ্রাস পায়। কেন? দেখো, এখানে টি ইজিক্যাল টু আমরা কি জানি, টি পাই রুট 2 পাই রুট ওভার এল বাই জি। এল হলো পেন্ডুলামের দৈর্ঘ্য, জি হচ্ছে গ্র্যাভিটি। এবারে কি না, গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এবারে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে কি হয় না, তোমার এই যে দোলনকাল আছে সেটাও কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, বোঝা গেল? নিম্নের কোনটি বায়ুর চাপ, এটা একদম সহজ কোশ্চেন, এটা সবারই কাছ থেকে আশা করছি, যে কজন আছো, ঠিক আছে, 8 জন যে রয়েছে, এই 8 জন বা 7 জনের কাছ থেকে এই কোশ্চেনটা আশা করছি। একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার। আর হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। আর ল্যাক্টোমিটারের সাহায্যে আহ মানে দুধের যে ইয়েটা আছে সেটা মাপা হয়। ঠিক আছে, আর অ্যামমিটারের সাহায্যে কারেন্ট মাপা হয়। বেশ, জল জমে বরফে পরিণত হলে এর ঘনত্ব বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, পরিবর্তন হয় না। জল জমে বরফে পরিণত হলে এর ঘনত্ব কি হয়, জল জমে বরফে পরিণত হলে এখনই বললাম আমি কি হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব ম্যাক্সিমাম, এরপর কি হবে, ঘনত্ব আস্তে আস্তে হ্রাস পাবে, তাহলে কি হবে, ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, বেশ। আচ্ছা, সোনাতে খাদ আছে কিনা দেখার জন্য নিম্নের কোন সূত্র ব্যবহার করতে পারি? সোনাতে খাদ আছে কিনা, কোন সূত্র আমরা ব্যবহার করতে পারি? সোনাটাকে কিন্তু জলে ডুবিয়ে বিভিন্ন মেজারমেন্ট করে সেটা কিন্তু আমরা বার করতে পারি। তো জলে ডোবানোর ক্ষেত্রে কোন সূত্র আমি বললাম, জাহাজ জলে ভাসে, এক টুকরো লোহা জলে ভাসে না। জলে ডোবার ক্ষেত্রে কি বললাম, আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস কি বলেছিলেন, যে কোনো বস্তুকে যদি আমরা জলে ডোবাই, তাহলে তার যে ওজন আছে সেই আপাত ওজনের হ্রাস ঘটে। কেন কি না, সে কিছুটা জল অপসারিত করে দেয়। ঠিক আছে, কিছুটা জল সরিয়ে দেয়। মানে তুমি দেখো, জলে যদি তুমি ডোবো, তাহলে তোমার কি হয়, নিজেকে হালকা ফিল হয়। বেশ, এরপর দেখো একটা কোশ্চেন, সেটা প্রথম চ্যাপ্টারের, জিও স্টেশনারি স্যাটেলাইট, এর বাংলাটা আমি জানি না। জিও স্টেশনারি স্যাটেলাইট এর উচ্চতা পৃথিবী থেকে কত? জিও স্টেশনারি কেন বলছে না, পৃথিবী যে বেগে ঘুরছে, এটা কিন্তু সেই পৃথিবীর সঙ্গেই ঘুরছে। তাহলে পৃথিবীর সঙ্গে ঘোরার কারণেই হচ্ছে কি না, একে সবসময় স্থির মনে হয়। ঠিক আছে, এটা পৃথিবী যদি হয়, তাহলে এই যে এটা আছে, এটা হচ্ছে স্যাটেলাইট। ঠিক আছে, এটা হচ্ছে স্যাটেলাইট, এটা স্যাটেলাইট, এবং পৃথিবী যে বেগে ঘুরছে সেই সেম বেগে কিন্তু এটা কিন্তু ঘুরছে পৃথিবীকে, সেই জন্য এটা স্থির মনে হয়। অ্যান্সারটা কি হবে 49টা? এটা হবে 36,000 কিমি, 36,000 কিলোমিটারের উপরে থাকে। বেশ, নিম্নের কোথায় মুক্তি বেগ বেশি? মুক্তি বেগ আমরা কি বলি, এসকেপ ভেলোসিটি। মানে কোনো বস্তুকে তুমি ছুড়ে দিলে, ছুড়ে দাও, তো কোন জায়গায় সব থেকে তোমার দেরি হবে বেরোতে, তারই মুক্তিবেগ বেশি। ভি ইজ ইকাল টু রুট ওভার 2GR। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে যার অভিকর্ষজ ত্বরণ বেশি তারই কিন্তু মুক্তিবেগ বেশি। এবার এর মধ্যে অভিকর্ষজ ত্বরণ কার বেশি, দেখো কার অভিকর্ষজ ত্বরণ সব থেকে বেশি,
কার অভিকর্ষজ ত্বরণ? কে সব থেকে জোরে টেনে ধরে রেখেছে? পৃথিবী রেখেছে, চাঁদ রেখেছে, সূর্য? বলো, একটু বুদ্ধি লাগাও তাহলে হয়ে যাবে। যার অভিকর্ষজ ত্বরণ সব থেকে বেশি, ভাবনা চিন্তা করো, যার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ কিসের উপর ডিপেন্ড করে? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, মানে যার ভর সব থেকে বেশি, যার মাস সব থেকে বেশি, তার কিন্তু অভিকর্ষজ ত্বরণ সব থেকে বেশি এবং তার মুক্তি বেগ সব থেকে বেশি। মানে সেখানে যদি তুমি একটি বস্তুকে ছুঁড়তে যাও সব থেকে বেশি বেগ লাগবে, ঠিক আছে? একদম ঠিক ধরেছে, এটা সূর্য। সূর্যের মুক্তিবেগ সব থেকে, মানে সূর্যতে কোনো বস্তুকে যদি ছোড়ো তার সব থেকে বেশি জোর লাগবে, মানে সূর্য খুব জোরে খুব বল দিয়ে একটা বস্তুকে ধরে রেখেছে। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিমি, আর এর থেকে 6 গুণ কম হচ্ছে 11.2/6 হচ্ছে কার? সেটা চাঁদের। চাঁদের মুক্তিবেগ কম, সেই কারণে কি চাঁদে দেখবে তুমি অনেকটা লাফাতে পারবে। মুক্তিবেগ নয়, চাঁদের গ্র্যাভিটি কম, সেই লাফাতে পারছো। ঠিক আছে, বেশ, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস আরেকটা ফিজিক্সের ক্লাস হবে, তাহলে আমাদের ফিজিক্সটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা কি যেসব জিনিস নিয়ে আলোচনা করবো সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চলো, বাই বাই, টাটা, আবার দেখা হবে। ঠিক আছে।